তোমরা কখনো এই কোশ্চেনটা জিজ্ঞেস করছো যে কেন এখানে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90 শুধুমাত্র কেন নেওয়া হয়? কেন 10 ডিগ্রি, 20 ডিগ্রি, হ্যাঁ 25 ডিগ্রি, 35 ডিগ্রি এগুলো কী দোষ করছে? এক দ্বারা যদি ভাগ করি তার মানে একটা খণ্ড বোঝায়, দুই দ্বারা যদি ভাগ করি তাহলে দুইটা খণ্ড বোঝায়, তিন দ্বারা ভাগ করলে তিনটা খণ্ড বোঝায়, তাহলে 0 দ্বারা ভাগ করলে কী বোঝায়? হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো এই ক্লাসটি হচ্ছে আমার পেইড কোর্সের পঞ্চম ক্লাস। চতুর্থ ক্লাস পর্যন্ত আমি 9.1-এর সম্পূর্ণ ফুল কমপ্লিট করছি। সেখানে আমি ফার্স্টে প্রাথমিক আলোচনা, দেন চ্যাপ্টারের 25টা অঙ্ক ছিল, একটা সৃজনশীল এক্সট্রাও করানো হয়েছে, তারপর হচ্ছে উদাহরণ, কাজের অঙ্ক, মানে মোট কথা আমি ওইখানে কোনো কিছু বাদ রাখিনি, মোটামুটি সব কিছুই কমপ্লিট করছে। তো আজকে আমরা শুরু করতে যাব 9.2। তবে 9.2 শুরু করার আগে আমাদের এই একটা চার্ট আছে। এই চার্টে হচ্ছে কি আমাদের এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর বাহুর যে অনুপাতগুলো আছে সেই অনুপাতগুলোর নিয়ে একটা চার্ট তৈরি করা হয়েছে। তো আমি আজকে এই ভিডিওতে এই চার্টের মানগুলো কোথা থেকে আসছে, কিভাবে আসছে, আর এই কটা মানই কেন আসছে, অন্য কোনো মান কেন আসেনি, সেগুলো নিয়ে সম্পূর্ণ ব্যাখ্যা করব। আর এই ক্লাসটা আমি ইউটিউবে, ফেসবুকে, টিকটকে এবং ইনস্টাগ্রামে আপলোড করব। তো তোমরা যারা যেখান থেকে দেখছো না কেন তারা কাইন্ডলি ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো। আশা করি এখান থেকে আজকে অনেক কিছু শিখতে পারবা। যারা 10-এ আসো বা ইন্টারেও যদি থেকে থাকো, তোমরা আজকে যদি এই ভিডিওটা দেখো তোমাদের ত্রিকোণমিতি সম্পর্কে অনেক ভুল ধারণা ভেঙে যাবে। প্লাস হচ্ছে তোমরা অনেক নতুন জিনিস শিখতে পারবে আশা করি। আর এখানে এই তথ্যগুলোর নিয়ে অনেক মিসকনসেপশন আছে যে আমি দেখছি যে অনেকের মধ্যে অনেক ধরনের ভুল ধারণা থাকে। তো সেগুলোই আমি আজকে মূলত এই একটা ভিডিওর মধ্যে সম্পূর্ণ সব কিছু ব্যাখ্যা করে দেবো, যেগুলো কোথা থেকে আসছে, কিভাবে আসছে, কী জিনিস, কেন আসে নাই, বা সামথিং এভরিথিং আমি মোটামুটি সব কিছু ব্যাখ্যা করব। তো এই ক্লাসটা আমি ইউটিউবে সব জায়গাতে আপলোড করব, কারণ হচ্ছে আমার পেইড কোর্সের স্যাম্পল ক্লাস হিসেবে এই কোর্সটা আমি আপলোড করব। কারণ অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জিজ্ঞেস করতেছে যে স্যার আমার স্যাম্পল ক্লাস কি দেখা যাবে কিনা, ট্রায়াল ক্লাস করা যাবে কিনা। তো এই জন্যই মূলত আমি এই কোর্সটা, মানে এই ভিডিওটা আমি সব জায়গায় আপলোড করব। অনেকের একটা ধারণা থাকতে পারে যে স্যার তো বলে যে শুধু মানে সব কিছু বুঝে বুঝে পড়ো, ভেঙে ভেঙে পড়ো, কোনো কিছু বাদ দাও না, বা কতটুকু বুঝায় পড়ে, কতটুকু একটা টপিক সম্পর্কে কতটুকু ভেঙে ভেঙে বলে, সেই ব্যাপারটা মূলত জানার জন্যই আর কি স্যাম্পল ক্লাসটা দেওয়া। ঠিক আছে? তো এই ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবা যে আমি কোনো সব ধরনের অঙ্কগুলো কীভাবে কতটা ডিপলি ভেঙে বুঝাই এবং কিভাবে চিন্তা করতে হয়, সেই ব্যাপারগুলো কীভাবে তোমাদেরকেও শেখাবো, সেই ব্যাপারটা আশা করি তুমি এই একটা ভিডিও থেকে দেখতে পারবা। ওকে? আর প্রথমত হচ্ছে আমি স্যাম্পল ক্লাসটা এভাবে নিতেছি যে আমার পেড কোর্সের ক্লাসগুলো আমি এভাবে খাতার মধ্যেই নেব, একটা পেজের মধ্যে আমি তোমাদেরকে খাতা কলমে করে করাবো। আমার এখন পর্যন্ত কোনো স্মার্ট বোর্ড কেনা হয়নি, কারণ হচ্ছে আমি আসলে তোমরা তো যারা আমার নিয়মিত চ্যানেলটা দেখো, যারা আমার চ্যানেলের সাথে কানেক্টেড আছো, তারা দেখো যে আমি আসলে অনলাইনে খুব বেশি একটা সময় দিতে পারি না। মানে আমার পার্সোনাল আমার আলাদা কোর্স থাকে, প্লাস হচ্ছে আদার্স বিভিন্ন কাজ মিলে আমি আসলে অনলাইনে অত বেশি টাইম দিতে পারতাম না। বাট এখন থেকে আমি একটা স্পেসিফিক টাইম বের করছি যে আমি আমার চ্যানেলটা নিয়ে মোটামুটি ভালো কাজ করব। আর একটা ব্যাপার হচ্ছে দেখলাম যে আমার একটা ভিতরে একটু মানে শঙ্কা কাজ করছে যে দেখলাম অনলাইনে খুব বেশি সাজেশনের ছড়াছড়ি, বা অনেকে বলে যে এই 5টা সৃজনশীল করে যাও তোমরা এই প্লাস পাওয়া যাবা, কমন কমন অঙ্ক করো, মানে সব জায়গায় কমনের ছড়াছড়ি প্লাস হচ্ছে তোমার মানে সাজেশনের ছড়াছড়ি। তারপরে মানে সব কি বলবো, এগুলো দেখে আসলে আমার কাছে মনে হয়েছে যে না, আমি আমার কি বলে দায়িত্বের জায়গা থেকে আমার মনে হয় যে আমার এখানে একটু নিজেরও কিছু বলা উচিত। কারণ বিগত 2 বছর 3 বছর যাবৎ ম্যাথে যেই পরিমাণ আমি স্টুডেন্টদেরকে দেখতেছি যে রেজাল্ট খারাপ করতেছে, সেটা আমি সহ প্লাস হচ্ছে আরও অনেক টিচার আছে যারা জিনিসটা আসলে বুঝতে পারতেছে কেন খারাপ হচ্ছে। সাডেনলি হঠাৎ করে কী এমন হইলো যে আগের রেজাল্টগুলো এত খারাপ ছিল না, এখন রেজাল্ট এত খারাপ হইতেছে। আমরা তো টিচিং প্রফেশনে আছে অনেক বছর যাবৎ, কোশ্চেন যে খুব বেশি হার্ড হচ্ছে তা কিন্তু না, কোশ্চেন কিন্তু নর্মালি আসতেছে, বাট স্টিল এত স্টুডেন্ট কেন ফেল করতেছে? মানে এটা হচ্ছে একটা সবচেয়ে বড় মুখ্য কথা হয়ে দাঁড়াইছে যে গত বছর মেবি 6 লাখের কাছাকাছি ম্যাথেই ফেল করছে। তো ব্যাপারটা খুবই কনসার্নিং যে কি এমন ঘটলো যে বিগত 2-3 বছরের মধ্যে এত ফেলের পরিমাণ বাড়তেছে। এবার ইন্টার পরীক্ষাতেও রেজাল্ট অনেক খারাপ আসছে। হুম। তো এটার আমি তোমাদের বলি, আমি আমার জায়গা থেকে বলি যে এটার সবচেয়ে প্রধান কারণ হচ্ছে তোমাদের এই যে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক মেন্টালিটি হয়ে যাবে। অনলাইন ভিত্তিক মেন্টালিটি হওয়া মানে খারাপ না, আমি বলতেছি না, আমি নিজেও তো অনলাইনে পড়াচ্ছি, কিন্তু তার মানে এটা খারাপ না। ব্যাপার হচ্ছে এখানে আমি দেখতেছি যে কতিপয় মানুষ আছে যারা কিনা
বলে যে তুমি সব বই পড়া লাগবে না, তুমি অল্প কিছু পড়ে যাও, পরে অল্প কিছু পড়ে গেলে পরীক্ষায় ভালো করে ফেলবা। তো এই যে কথাগুলো আছে না, যখন তোমরা একটা টিচার ফিগারের কাছ থেকে, একজন যাকে তোমরা আদর্শ মানো বা যাকে তুমি পছন্দ করো যে ব্যক্তিকে, তার মুখ থেকে যখন তুমি এইসব কথাগুলো শুনবে না, তখন তোমার ভিতরে অটোমেটিক্যালি একটা তোমার মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে যায় যে তাহলে মনে হয় আসলেই বেশি পড়া লাগে না, বেশি না পড়ি মনে হয় ভালো রেজাল্ট করা যায়। কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে, যারা তোমাদেরকে এই কথাগুলো বলতেছে তারা তো মোটামুটি সবাই ভালো ভালো প্রতিষ্ঠানেই পড়ে। তো তারা নিজেরা কি সাজেশন পড়ে পড়ে, শর্টকাট পড়ে পড়ে, ধরো কমন কমন বেছে বেছে পড়ে পড়ে কি ওই পর্যায়ে মানে যেতে পারছে? আমার, তুমি তাদেরকে একটু এই কোশ্চেনটা করো যে তারা কি নিজেরা এরকম নিজের লাইফে কি এরকম জিনিস অ্যাপ্লাই করছে কিনা। এখন কথা হচ্ছে কি, অনলাইনের জগতে দেখছি যে একটু তোমার শর্ট সাজেশন সাজেশন এই টাইপের কথাবার্তা বললেই দেখি যে স্টুডেন্টরা অনেক মানে অ্যাটেনশন পাওয়া যায়, খুব সহজেই ভাইরাল হওয়া যায়। তো এই একটা প্রসেস দেখতেছি যে অনেকে অ্যাপ্লাই করতেছে, যেটা আমার কাছে মনে হয়েছে যে নৈতিকতার দিক থেকে এটা আসলে উচিত না। কারণ এভাবে করে দেখা যায় কি, তুমি যখন তোমার মাইন্ডসেট যখন সেট হয়ে যাবে যে না সাজেশন পড়লেই আমি A+ পেয়ে যাবো, সাজেশন সব কিছু পড়া লাগে না, আমি কমন কমন জিনিস পড়ে যাব, কিছু কিছু অঙ্ক মুখস্থ করে যাবো, আমি জাস্ট অঙ্কের কথাটা বলতেছি, ফিজিক্স কেমিস্ট্রি ওগুলোর কথা আপাতত বলতেছি না, যেহেতু আমি এখানে অঙ্কটাই পড়াচ্ছি। তো দেখা গেছে কি, এরকমভাবে তুমি যখন অনেক চ্যাপ্টার অনেক টপিক স্কিপ করে চলে যাও না, তখন সেটা কিন্তু তোমার মানে পরীক্ষার হলে তোমার মানে তোমার ফুল প্রিপারেশনের উপর ইফেক্ট করে। যেমন আমি আমার যখন আমার কোর্সের ক্লাসের মধ্যে আমি 2 না 3 নাম্বার ক্লাসের মধ্যেও বলছি যে একটা ক্রিকেটার যখন ক্রিকেট খেলে তখন কিন্তু শুধুমাত্র সে ছক্কা মারার প্র্যাকটিস করে না, সে এমন এমন অনেক প্র্যাকটিস করে, এমন এমন অনেক এক্সারসাইজ করে, এমন এমন অনেক স্ট্রেচিং করে, যেগুলো কিন্তু একটা কি বলে খেলার মাঠে ডিরেক্ট কাজে লাগে না, বাট তোমার বডি মুভমেন্ট বলো, বডি কি বলে বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে ফেলে ওইসব ব্যাপারগুলো। মানে কি ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো তোমার পুরো ফুল হোল কি বলে লার্নিং প্রসেসের মধ্যে ইফেক্ট করে ফেলে। তো তুমি যে এই যে এত কিছু স্কিপ করে চলে যাচ্ছ, না বুঝে চলে যাচ্ছ, তোমার কাছে তুমি না বুঝে মুখস্থ করার মতো করে অঙ্কগুলো করতেছো বা কেমিস্ট্রি পড়তেছো বা ফিজিক্স পড়তেছো, এইটা কিন্তু তোমার মেমোরাইজিংয়ের পাওয়ার কিন্তু মানে মেমোরাইজিংয়ের জিনিসপত্র কিন্তু বেশি দিন থাকে না। হুম। আমি ছোটোবেলা থেকে একটা ব্যাপার আমার মধ্যে খুব ভালোভাবে ছিল যে আমি না, যেটা বুঝতাম না সেটা আমি পড়তামই না। এটা আমার খুব বলতে গেলে একটা আমার জিদ ছিল যে আমাকে কখনোই যেটা আমাকে বোঝানো সম্ভব ছিল না আমি এটা পড়তাম না। তো আর এই একটা কারণে দেখা গেছে কি, আমি কেমিস্ট্রিটা বায়োলজিটাকে অনেক বেশি ভয় পেতাম ছোটোবেলা থেকেই, মানে যখন থেকে আমি সায়েন্স নিছি। কারণ হচ্ছে সামহাও আমার দুর্ভাগ্যবশত আমি এমন কাউকে আশেপাশে পাইনি যে কিনা আমাকে টোটাল ভালো মতো বুঝাই দিবে, বা ধরো জিনিসগুলো কেন কাজ করতেছে, কীভাবে কাজ করতেছে, এরকম জিনিসগুলো পাইনি। ম্যাক্সিমাম মানে যাদের আশেপাশে ছিলাম তারা ম্যাক্সিমাম আমাকে বলছে যে, দেখছি যে ম্যাক্সিমাম মুখস্থ বিদ্যার উপরই বেশি জোর দিছে। তো এই জন্য দেখা গেছে কি, আমি মুখস্থ করতেও পারতাম না, এই জন্য আমি পড়তাম না। বাট এখন এই এই সময়ে এসে আমি দেখতে পারতেছি যে আমার কাছে তো এইসব কেমিস্ট্রি বায়োলজি এগুলো তো খুব মজা লাগে। আমি এখন এখন আমি এগুলো খুব বুঝি যে না, এগুলো বুঝে বুঝে পড়ার জিনিস। যেমন তুমি বলতে পারো যে স্যার বায়োলজি কি আবার বুঝে পড়ার জিনিস কিনা, বায়োলজি অনেক অবশ্যই বুঝে পড়ার জিনিস। যেমন ফর এক্সাম্পল তোমাকে যদি আমি বলি যে তোমার বডিতে কী কী আছে, তুমি কী কী মানে অঙ্গ প্রত্যঙ্গ আছে তোমার, তুমি কি এগুলা এগুলা কি তুমি মুখস্থ করছো? তোমার চুল আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, এগুলো কি তুমি মুখস্থ করছো? তুমি কিন্তু এগুলা দেখতে দেখতে শিখে গেছো, বা তুমি তুমি ছোটোবেলার জন্মের পর থেকেই জানো যে অবজারভেশনের মাধ্যমে শিখে গেছো তুমি ব্যাপারটা। এগুলো শেখার জন্য তোমার মুখস্থ করা লাগে নাই। সেমভাবে বায়োলজির ক্ষেত্রেও আমি দেখি যে বায়োলজি বলো, কেমিস্ট্রি বলো, এগুলোর ক্ষেত্রেও তুমি বুঝতে পারলে সেগুলো কিন্তু তোমার মেমোরাইজিংয়ের প্রয়োজন হয় না। তবে হ্যাঁ, তুমি আমাকে বলতে পারো যে স্যার এত সাইন্টিফিক নাম আছে, তারপরে সমীকরণ টমীকরণ আছে। হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে সেগুলো তুমি যখন করতে থাকবা, করতে 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 সময় একটা সময় তোমার এমনিতেই মনে চলে আসবে। তো ওগুলোকে আমি ডিরেক্ট ওই যে রাট্টা মারার মানে একদম আহ, মুখস্থ করা আমি এটাকে বলি না। ঠিক আছে, এটা আমি এটাকেও একটা বোঝার প্রসেসই বলি। যে কারণ তুমি যখন একটা জিনিস শিখতেছো, তো অবশ্যই সেটা যদি ব্যাখ্যাটা জেনে আসো, ব্যাখ্যা জানলে সেটা তোমার মনে থাকতেও তোমার সুবিধা হবে। তো এটা হচ্ছে বিষয়। তো এই জন্যই আমি আর কি অনলাইনে আমি কখনোই তেমন বেশি অ্যাক্টিভ ছিলাম না। তো এই একটা রিজনে আমার মূলত অনলাইনে আসছি, আমি কোর্স নিয়ে আসছি, যে ভাবলাম যে দেখি আমার পক্ষে যতটুকু সম্ভব দেওয়া, মানে আমি যা শিখছি আমার পক্ষে যতটুকু ডেলিভার করা পসিবল হয় সেটা আমি যেন দিতে পারি। কারণ অনলাইনে আমি নিয়মিত কাজ করতে পারতেছিলাম না অনেক দিন যাবৎ। আর এই জন্য দেখা গেছে আমি অনলাইনে খুব বেশিটা ফোকাসড না থাকার কারণে আমি কখনো স্মার্ট বোর্ডও কেনার কথা চিন্তা করি নাই। আর হচ্ছে তোমার এই জন্য আমি আপাতত এইখানেই ক্লাসেই মানে কি বলে খাতার মধ্যেই করাচ্ছি। যদি দেখি তোমাদের ভালো সাপোর্ট পাই, তোমাদের সারা যদি ভালো থাকে, তাহলে আমি হয়তো বা নিয়ার ফিউচারে স্মার্ট বোর্ডের দিকে শিফট হব। ঠিক আছে। তো এটা হচ্ছে বিষয়। আমি ফার্স্ট একটু এতটুকু ব্যাখ্যা করে নিলাম, যেহেতু এটা আমি অনলাইনে ছাড়তেছি, আমি যেহেতু ভিডিওটা এসে পাবলিশ করতেছি, সেজন্য আমি কথাগুলো বললাম আর কি। তো তোমাদের আমি ফার্স্ট একটা জিনিস বলে নিই যে তোমরা
এই যে সাজেশন ফলো করা, টাইপ ভিত্তিক কোশ্চেন ফলো করা, বা ধরো ওই যে কী বলে শর্টকাট মানে শর্টকাট ফলো করা, এগুলো ভাই করতে যাও না। এগুলো আমি তোমাকে আমার এক্সপিরিয়েন্স থেকে একটু বলতেছি। কোশ্চেন যখন চেঞ্জ আইসা পড়বে, সামান্য কোশ্চেন চেঞ্জ আইসা পড়লে কিন্তু তুমি অনেক বিপদে পড়ে যাবা। তোমার এই জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে সলভিং ক্যাপাবিলিটি বাড়ানো, যে না আমি আমি খেলতে জানি, আমাকে যেখানে নামায় দাও আমি সেখানেই খেলতে পারবো। ব্যাপার হচ্ছে এরকম, তোমার প্রিপারেশনটা এরকম যদি না থাকে না, তুমি ভাই এসএসসি পরীক্ষা জীবনে একবার দিবা, এটা কিন্তু মাথায় রেখো। এসএসসি পরীক্ষা তুমি জীবনে একবারই দিবা, তুমি কিন্তু দুইবার তিনবার এসএসসি পরীক্ষা দিতে যাবা না। তো এসএসসি অন্য তুমি যাকে ফলো করতেছো বা যার কথা শুনতেছো, আমি বলতেছি না, আমি কাউকে খারাপ বলতেছি না, বাট আমি দেখছি কিছু মানুষ আছে এরকম খুব বেশি ইনফ্লুয়েন্স করে যে সাজেশন পড়ো, এর বেশি এর বাইরে কোনো কোশ্চেনই আসবে না, হ্যাঁ এর বাইরের কোনো কোশ্চেন আসা সম্ভবই না, বিগত বছর আসছে বিদায় এই বছরও আসবে। এটা এতটা ওভার কনফিডেন্ট হয়ে মানুষ কীভাবে বলে আমার আইডিয়া নেই। কারণ আমার মাথার মধ্যে একটা চিন্তাই থাকে যে যেমন আমি যদি বোর্ডে থাকতাম, আমি অবশ্যই চেষ্টা করতাম যে একটা স্টুডেন্টকে আসলে পারে কিনা ওরকম টাইপের কোশ্চেনই বানায় দেওয়ার। তারপরে এত কঠিন দেওয়ার আমি চিন্তা করতাম না। আমি ভাবতাম যে ওর অ্যাকচুয়ালি কি জাস্টিফিকেশন করা যাচ্ছে কিনা। যেমন বিগত বছর যা যা আসতেছে সেগুলো যদি আমি তোমাকে আবার দিয়ে দিই, তাহলে তো তুমি সেগুলো পড়েই আসছো, তাহলে তোমার মেধাটা তো যাচাই হচ্ছে না। আর এইটা কিন্তু নিয়ার ফিউচারে হবে। অলরেডি আমরা বিগত 2 বছরের কোশ্চেনের প্যাটার্নের মধ্যে কিন্তু এরকম দেখতে পারছি যে কিছু কিছু কোশ্চেন এমন আসা শুরু করছে যেগুলো সচরাচর এভারেজ কোশ্চেনের মতো না, বিগত বছরের প্যাটার্নের সাথে মিল নাই, বিগত বছরের প্যাটার্ন থেকেও একটু চেঞ্জ হয়েছে। আর এই যে সামান্য পরিবর্তন আসছে, এই সামান্য পরিবর্তনের কারণেই কিন্তু এই যে এত ফেলের পরিমাণ বেড়ে যাচ্ছে। প্রথমত হচ্ছে ওরা সলভ করতে পারতেছে না, দ্বিতীয়ত হচ্ছে ওরা প্রিপারেশনই তো নেয়নি ভালো করে, ওরা তো সম্পূর্ণ বইটাই পারে না, ওরা তো সম্পূর্ণ বইটার মধ্যে সম্পূর্ণ জিনিস জানে না যে এই ব্যাপারটা কোথা থেকে আসছে, এটা কেন আসছে, ব্যাখ্যাগুলো তো ও ভালো করে জানে না। তো ওর সলভিং ক্যাপাবিলিটি ভালো না বিধাই তো ও পারতেছে না। ব্যাপারটা বুঝতে পারছো? তো এই যে তোমরা এইসবের দিকে আমি তোমাদেরকে বলবো যে ভাই লাইফ তোমার একটাই, অনলাইনে অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে, জাস্ট একজনের কথা বিশ্বাস করো না, বা একজনের কথা অনুযায়ী তুমি কাজ করতে যাও না। সবার কথা শোনো, সবার কথা শোনো, কিন্তু নিজেরটাই বুঝো ভালো করে যে তোমার জন্য কোনটা ভালো। আমি জাস্ট একটা কথাই আমার স্টুডেন্টদেরকে সবসময় বলি, লাইফে এসএসসি দিবা একটা, হুম, এসএসসি একটাই দিবা। আর তোমাদের ইন ফিউচার ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে প্রথম স্টেপ কিন্তু এই এসএসসি। এসএসসির পরে তুমি এইচএসসি দিবা, তারপর ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, তারপর তুমি এটা ইউনিভার্সিটিতে গিয়ে যদি ভালো একটা ইউনিভার্সিটি পেয়ে যাও, তখন কিন্তু তোমার জন্য একটা মোটামুটি লাইফ একটা স্টেবল হবে। তার মানে না যে তখন লাইফ সহজ হয়ে যায়, ইজি হয়ে যায়, পড়াশোনা কমে যায়, না, তারপরে আরও পড়াশোনা বাড়ে। কিন্তু তুমি যখন একটা ইউনিভার্সিটিতে গিয়ে ভালো সাবজেক্টে একটা এনরোল করতে পারবা, তখন গিয়ে তোমার লাইফটা মোটামুটি তুমি বুঝতে পারবে যে না, এখন আমি যদি ভালো মতো কাজ করি তাহলে আমি একটা ভালো পর্যায়ে চলে যেতে পারবো। তো এটা কিন্তু একটা স্টেপের মতো, সিঁড়ির মতো। তো তুমি যদি প্রথম স্টেপ প্রথম সিঁড়িতেই যদি ভুল পা দাও, তাহলে কিন্তু দ্বিতীয় সিঁড়িও তোমার ভুল পাই হয়ে যাবে। তো এই জন্য আমি বলি যে যাই পড়ো না কেন, যেখানেই পড়ো না কেন, যেভাবেই পড়ো না কেন, অবশ্যই সব কিছু বুঝে বুঝে পড়ার চেষ্টা করো। কোনো কিছু মেমোরাইজিংয়ের মধ্যে রাখো না। মেমোরাইজিং স্পেশালি ম্যাথ ফিজিক্স এই হিসেবে সাবজেক্টগুলো তো ভুলেও কখনোই কাজ করতে যাও না, তাহলে নিজেরই অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তুমি বুঝতে পারবে না যে তোমার দক্ষতা আসলে ভালো নাই। ঠিক আছে? তো এই জন্যই আমি এই কথাগুলো বললাম যে আর হচ্ছে কি, আমি এই জন্য অনেকেই আমাকে মেসেজে জিজ্ঞেস করছে যে স্যার আমাকে একটু আমাদেরকে মানে ট্রায়াল ক্লাসটা কীরকম, মানে আপনার ক্লাসগুলো কীরকম হয় বা কীভাবে নেন সেগুলো একটু আমাদেরকে দেখান। তো এই জন্য আমি এই ক্লাসটা আমি আপলোড করতেছি। ওকে, তো অনেকগুলো কথা বলে ফেললাম, তো আসো আমরা তাহলে আজকে এই চ্যাপ্টারটা শুরু করি। তো এই চ্যাপ্টারটা শুরু করার জন্য দেখো, প্রথমত যারা অনেকে আছে এই চ্যাপ্টার চার্ট সম্পর্কে জানো, এই চার্টের মধ্যে প্রথম একটা কোশ্চেন আমি জিজ্ঞেস করি তোমাদেরকে। তোমরা কখনো এই কোশ্চেনটা জিজ্ঞেস করছো যে কেন এখানে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90 শুধুমাত্র কেন নেওয়া হয়? কেন 10 ডিগ্রি, 20 ডিগ্রি, হ্যাঁ 25 ডিগ্রি, 35 ডিগ্রি, এগুলো কী দোষ করছে? এখন ব্যাপার হচ্ছে, অন্য যে সকল কোণগুলো আছে না, সেই সকল কোণগুলোর মান আমাদের এরকম ভগ্নাংশকারে সহজে প্রকাশ করা যায় না। মানে যায় না কি, অ্যাকচুয়ালি যায়ই না। জাস্ট কয়েকটা মান বাদে, আমি কয়েকটা লিখে রাখছি এখানে, কয়েকটা মান আছে যেগুলোর মান তুমি ভগ্নাংশকারে প্রকাশ করতে পারবা। যেমন এই যে 15 ডিগ্রি, 75, 36, 18, এই কোণগুলোর মানও তুমি প্রকাশ করতে পারবা। কিন্তু এগুলো আসলে কি চার্টে, যেমন ধরো চার্টে যে আমার মানগুলো আছে, এই মানগুলো দেখছো সিঙ্গেল মান, 1/2, 1/√2, √3/2, √3, মানে সিঙ্গেল মান। কিন্তু এই মানগুলো দেখো কেমন একটু বড় বড় মান আসছে, যে √6 - 2/4, √6 + 2/4, √10 - 2 √5, মানে একটু জটিল ব্যাপারটা চলে আসছে। তো এই চারটা মান পাওয়া যায়, 15 ডিগ্রি, 75 ডিগ্রি, 36 ডিগ্রি, 18 ডিগ্রি, এই চারটা মান তুমি অনুপাত এরকম আকারে ভগ্নাংশকারে লিখতে পারবা। কিন্তু বাকি যে মানগুলো আসে সেগুলোকে তুমি ভগ্নাংশকারে লিখতে পারবা না, সেগুলোতে তোমার দশমিক সামথিং চলে আসে। তো এই জন্যই মূলত এই সংখ্যাগুলোকে বাদ দেওয়া হয়, কারণ এগুলো একটু লেখাটা একটু জটিল হয়ে যায়। আর দ্বিতীয়ত হচ্ছে এইগুলোর অনুপাতটা আমরা খুব ইজিলি পেয়ে যাই। এখন
এইগুলোর মান ইজিলি পেয়ে যাওয়ার কারণেই মূলত এই অনুপাতগুলো নিয়ে কাজ করা হয়। এখন কথা হচ্ছে এইগুলোর মান ইজিলি আমরা কেন পাই, এইগুলোর মান ইজিলি কেন পাই, এটার হচ্ছে বিষয়। দেখো তুমি একটা ত্রিভুজ যদি আঁকো, সমবাহু ত্রিভুজ আর সমদ্বিবাহু ত্রিভুজ, তোমাদের দেখো আমরা তিন ধরনের ত্রিভুজের নাম জানি। সমবাহু মানে বাহুর উপর ভিত্তি করে তিন ধরনের ত্রিভুজের নাম জানি, সমবাহু, সমদ্বিবাহু আর হচ্ছে বিষমবাহু। এখন বিষমবাহু ত্রিভুজে কি কোনো লিমিটেশন আছে? অনেক কিছু হইতে পারে, অনেক কিছু, একটা লিমিট, এখানে অনেক কিছু হওয়া পসিবল। এই যে বাহুগুলোর মান অনেক অনেক বড় বড় লেভেলের হইতে পারে ডিফারেন্স, তবুও যে শর্তটা মানতে হবে যে দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। হ্যাঁ, তো এই শর্তটা মেনে এখানে অনেক কিছু হওয়া পসিবল হতে পারে। কিন্তু তুমি যদি এটা সমবাহু ত্রিভুজ নিয়ে চিন্তা করো, একটা সমবাহু ত্রিভুজে যদি চিন্তা করো, সেখানে কিন্তু বাহুগুলোর অনুপাত অলওয়েজ ওয়ানই আসবে। দেখছো, এখানে যদি তুমি সমবাহু ত্রিভুজ নিয়ে হিসাব করো, তাহলে কিন্তু বাহুগুলোর অনুপাত অলওয়েজ, তুমি যদি সাপোজ এটা যদি 2 হয়, যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে এটাও 2 হবে, এটাও 2 হবে। তার মানে বাহুগুলোর অনুপাত কিন্তু অলওয়েজ একটা সেম আসবে। আর সমবাহু ত্রিভুজ যদি হয়, তাহলে একটা মজার ব্যাপার কী হয়, একটা সমবাহু ত্রিভুজের মধ্যে তুমি যদি শীর্ষ থেকে ভূমির উপর একটা লম্ব টানো, সেই লম্বটা সেই ভূমিটাকে কিন্তু সমান দুটি খণ্ডে বিভক্ত করে। তো এটা যদি 2 হয়, এটা যদি 2 হয়, তাহলে এখানে এই অংশটা কত হয়ে যাবে? এই অংশটা হয়ে যাবে কত আমাদের? 1, তাই না? কারণ এখানে 1, এখানে 1 স্প্লিট হয়ে যাবে, কারণ যদি এটা সমদ্বিখণ্ডিত করছে। তো যদি এখানে লম্বটা নিতে, মানে এখানে সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। যদি সমকোণী ত্রিভুজ হয়, দেখো এই সমকোণী ত্রিভুজের মধ্যে তুমি এই বাহুটার মান জানো 2, এই বাহুটার মান হবে 1, তাহলে এই লম্ব কত হবে? হ্যাঁ, লম্ব কত দাঁড়াবে আমাদের? √2² মাইনাস 1² মানে হচ্ছে √4 মাইনাস 1, দ্যাট মিনস হচ্ছে √3। তার মানে এই বাহুটার মান পেয়ে যাচ্ছে তুমি √3। দেখছো, তো এই যে সমকোণী ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজের মধ্যে কিন্তু দেখো তিনটা বাহুর তুমি মান, খুব সুন্দর একটা মান পেয়ে গেছো। এবং এদেরকে যদি অনুপাত করতে চাও, তাহলে কত দাঁড়াবে? 2/√3, হ্যাঁ, বা √3/2, বা 1/2, বা 2/1, হ্যাঁ, বা কী বলে আরও কী আছে, 1/√2, সরি কী বলে 1/√3, বা √3/1। তো দেখছো, এখান থেকে কিন্তু তুমি খুব ইজিলি অনুপাতগুলো পাচ্ছ। আর এবার আসো, যখন আমি সমকোণী ত্রিভুজটা গঠন করছি, তখন দেখো তো এই কোণটা কত। যেহেতু এটা আমি ফার্স্টে সমবাহু ত্রিভুজ নিয়েছিলাম, তার মানে এই কোণটা কত হবে? এই কোণটা হবে 60 ডিগ্রি, আর এই কোণটা হবে কত? 30 ডিগ্রি। কেন? আমি যখন লম্ব টানছি তখন তো এটাকে সমদ্বিখণ্ডিত করছে 30 ডিগ্রি। তো দেখছো, এই যে আমাদের সমকোণী ত্রিভুজটা নিয়েছি, এই সমকোণী ত্রিভুজের মধ্যে কিন্তু 60 ডিগ্রি 30 ডিগ্রি চলে আসছে। আর 60 ডিগ্রি 30 ডিগ্রি থাকার কারণে দেখছো আমাদের এখানে অনুপাতগুলো কত সুন্দর অনুপাত চলে আসছে। ওকে, এখন তুমি যদি এখানে 60 ডিগ্রি না নিয়ে ধরো এখানে তুমি 40 ডিগ্রি নিতা, তাহলে কি হতো? 40 ডিগ্রি নিছো, এটা নিছো ধরো 50 ডিগ্রি, আর এটা তাহলে কত আসবে? 40, 50, 90, আচ্ছা তারপর 90 হয়ে যায়। ধরো এটা 40 নিছো, এটা 60 নিছো, তাহলে এটা হয়ে যাবে 80। তখন তুমি কিন্তু কোনো বাহু সমান টমান বলতে পারতা না, কারণ যদি একটা 40 হয়, একটা যদি 40 হয়, একটা যদি ধরো 60 হয়, তাহলে আরেকটা কত দাঁড়াবে? আরেকটা দাঁড়াবে 80। তখন কি এটা কি ত্রিভুজ হয়ে যাবে? এটা কিন্তু একটা বিষমবাহু ত্রিভুজ হয়ে যাবে। বিষমবাহু ত্রিভুজ হয়ে গেলে তুমি কিন্তু এই যে বাহুগুলো, এই বাহুর কোনো 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 মানটান অনুপাত বের করাটা পারবা না, অনেক টাফ হয়ে যাবে জিনিসটা। সো এই জন্য অনেকটা বলতে কি এখানে আসেই না অ্যাকচুয়ালি, অনুপাতটা তুমি এরকম আকারে পাওয়া সম্ভবই না। এটা হচ্ছে একটা, তাহলে দেখো এখান থেকে আমি 30 ডিগ্রি 60 ডিগ্রির একটা উপকারিতা পেয়ে গেলাম। আরেকটা হচ্ছে, তুমি যখন 45 ডিগ্রি নিয়ে কাজ করবা, তখন 45 ডিগ্রি কী হবে? সাপোজ তুমি এটা যদি 45 ডিগ্রি নাও, এটা 45 ডিগ্রি নিছো, তাহলে একটা যদি 45 ডিগ্রি, যদি সমকোণী ত্রিভুজের মধ্যে, সমকোণী ত্রিভুজের কথা বলতেছি, একটা সমকোণী ত্রিভুজের মধ্যে যদি এটা 45 ডিগ্রি হয়, এটা হচ্ছে 90, তাহলে আরেকটা কত হবে? আরেকটা তো তাহলে 45 ডিগ্রি হয়ে যাবে। তাহলে যদি তুমি যদি 45 ডিগ্রি নিয়ে কাজ করো, তখন দেখো তো দুইটা বাহু কি পরস্পর সমান হয়ে গেল না? দুইটা বাহু কিন্তু পরস্পর সমান হয়ে গেছে। তাহলে এটা যদি 2 হয়, তাহলে এটা কত হবে? 2 হবে, যেহেতু এটা সমদ্বিবাহু। হ্যাঁ, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। তো এই দুইটা যদি 2 হয়, তাহলে তাহলে তুমি এই মানটাও তো একটা কী বলে রুটযুক্ত মান পেয়ে যাচ্ছ। এখানে কত দাঁড়াবে? √2² + 2² মানে 4 প্লাস হচ্ছে মানে 8 আসবে। দেখো ওরে কিন্তু তুমি রুট আকারে বসাইতে পারছো, দেখছো না? তো এখানেও যেহেতু তুমি তিনটা মান পেয়ে গেছো, তার মানে এখানে কিন্তু তুমি রুট আকারে মানগুলোকে নিয়ে আসতে পারবা। ব্যাপারটা বুঝতে পারছো? তুমি এখানে কিন্তু সম্পূর্ণ কী বলে এই আকারে মানগুলোকে তৈরি করতে পারবা। তো এই জন্যই 45 ডিগ্রি 30 ডিগ্রি 60 ডিগ্রি নিয়ে মূলত কাজ করা হয়। আর বাকি যে আছে 0 ডিগ্রি আর 90 ডিগ্রি, এটার একটা ডিফারেন্ট ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যাটা আমি এখন এই ক্লাসের মধ্যেই তোমাদেরকে মোটামুটি দিয়ে দিব, তো একটু ধৈর্য ধরে দেখতে পারবা। তো মূলত এইখান থেকে আমাদের এই জন্যই 60 ডিগ্রি 30 ডিগ্রি আর 45 ডিগ্রি নিয়ে এই অনুপাতগুলো বের করা হয়। ব্যাপারটা ক্লিয়ার হয়েছ? এখন কথা হচ্ছে কীভাবে বের করা হয় 30 ডিগ্রি 45 ডিগ্রি। আমি তো অলরেডি তোমাদেরকে দেখাই দিছি যে দেখছো এখানে 1/2 2/1 √3/2 চলে আসছে, ঠিক আছে? এখন কথা হচ্ছে এটা একটু আমরা এমনভাবে শিখবো যেটা আর কি পরীক্ষায় প্রমাণে আসলে যেন আমরা দিতে পারি। আর বি কেয়ারফুল, এই প্রমাণগুলো কিন্তু পরীক্ষায় সবসময় আসে, ঠিক আছে? তো এটা কিন্তু শিখে রাখতে হবে।
তো এই যে দেখো বিশেষ কিছু কোণের ত্রিকোণমিতিক অনুপাত এখানে 30, 45, 60 ডিগ্রি কোণের কথা বলা আছে। প্রথম যে প্রমাণটা সেই প্রমাণটা হচ্ছে আমাদের 30 আর 60 জন্য করছে। প্রমাণ না তো, প্রথম যে মানগুলো বের করছে সেটা 30 আর 60 জন্য, পরে হচ্ছে কি আমাদের 45 ডিগ্রির জন্য। আমাদের কিন্তু মাঝে মাঝে অনেক বোর্ড পরীক্ষার মধ্যেও কিন্তু আসছে, কেউ কিন্তু ভাইবো না যে এটা খুব লেস ইম্পর্ট্যান্ট। এটা কিন্তু বোর্ড পরীক্ষাতেও আসে যে 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করে দাও বা 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করে দাও, এরকম কিন্তু বোর্ড পরীক্ষাতেও আসে। তো কেউ এগুলোকে স্কিপ করে যায়ও না, অবশ্যই এগুলোকে সব পড়তে হবে। তো আসো এখন আমি তোমাদেরকে এটা একটু বুঝাই, এই জিনিসটা বুঝাই দিই, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমাদের যেহেতু এটা ত্রিকোণমিতিক অনুপাতের একটা প্রমাণ, তার মানে আমাদের অবশ্যই সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ শুরু করতে হবে। আমি যেমন এখানে তোমাদেরকে ফার্স্ট এটা সমবাহু ত্রিভুজ নিয়ে ধরে দেখাইছিলাম। এখন প্রমাণের মধ্যে তো কোথাও বলে দেয় না যে 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করতে বলছে, তার মানে অবশ্যই এটা সমকোণী ত্রিভুজের কথা বলা আছে। তোমাকে তো সমবাহু কথা বলে নাই। তো আমাদের অবশ্যই এটা সমদ্বিবাহু ত্রিভুজ কি বলে সমকোণী ত্রিভুজ নিয়েই কাজ শুরু করতে হবে। তো আমি এক কাজ করি, আচ্ছা এটা আমি একটু হাতে কলম আমি করি, পেন্সিল ছাড়াই আঁকি, তোমরা একটু মোটামুটি দেখে নিও। আচ্ছা এটা আমি এক কাজ করি, এটা আমি সম্পূর্ণ একদম এক্স্যাক্টলি কীভাবে আঁকবা সেইভাবেই দেখাই দিই। একটু কম্পাস রেডি করতে হবে। ওকে, দেখো তো আমি কী করবো, একটু সম্পূর্ণ পুরো ব্যাপারটা বিস্তারিত করে নিই। যেমন ধরো এখানে আমি ফার্স্টে এখানে 2 ইঞ্চ এটা আছে, 2 ইঞ্চি নিলাম। তারপর হচ্ছে এখানে আমাদের কি আঁকবো, নিচে আমি 30 ডিগ্রি কোণটা আঁকি। এই যে 30 ডিগ্রি কোণটা আঁকবো, এখানে হচ্ছে 30 ডিগ্রি। তো এই হচ্ছে 30 ডিগ্রি কোণ আঁকতেছি, 30 ডিগ্রি কোণ আঁকলাম। তো এটা হয়ে গেছে আমাদের 30 ডিগ্রি। এখন এই রেখার উপর আমি ধরলাম এখানে একটা বিন্দু আছে, এই বিন্দু হচ্ছে পি। হ্যাঁ, এই পি থেকে আমরা এটার উপর একটা লম্ব টানবো। আচ্ছা লম্বটা কীভাবে টানবো, লম্ব আমি স্কেলটা দিয়েই টানা ফেলি, এত ভেজাল করার দরকার নেই। এই যে দেখো, এই যে এই বরাবর এটা দাগ দিছি, এখানে দেখো দাগ। আচ্ছা এটা নিচে নামায় নেই, এই যে এই বরাবর, এই যে এটা এই বরাবর সমান করছি, তাহলে এখান থেকে আমি যদি এখন টান দিই তাহলে আলটিমেট এটা লম্বই হয়ে যাবে। তো এই পর্যন্ত হচ্ছে আমি সমকোণী ত্রিভুজটা আঁকলাম। এটার নাম দিছি পি। আচ্ছা বইয়ের মধ্যে এটার নাম দিছে ও, আর এটার নাম দিছে এম, আর এটা হচ্ছে কি আমাদের এক্স, এটা হচ্ছে জেড। ওকে, তো এই যে আমাদের সমকোণী ত্রিভুজ, যার মধ্যে এইখানে এটা হচ্ছে সমকোণ, ডান। এখন আমি যে এই ত্রিভুজ দিয়ে, এই চিত্র দিয়ে যে আমি বাহুগুলো বের করব, আমরা একটু আগে দেখলাম যে সমবাহু ত্রিভুজ যদি আমি বানাতে পারি তখন কিন্তু আমাদের বাহুর মানগুলো খুব ইজিলি বের হয়ে যায়, তাই না? তো আমাদের এখন টার্গেট হচ্ছে এখানে একটা এই সমকোণী ত্রিভুজ দিয়ে আমি আসলে কাজ করে বাহুর মান বের করাটা সম্ভব হবে না, কারণ আমি কোনো বাহুর মানই জানি না। জাস্ট আমি একটু জানি যে এটা হচ্ছে 30 ডিগ্রি আর এটা 90, তাহলে এটা কত হবে, এটা হবে 60। আমরা জাস্ট এতটুকু জিনিস জানি। ওকে, এখন আসো আমি এটা সমবাহু ত্রিভুজ কীভাবে বানাতে পারি। এক কাজ করি, আমাদের এটা যেহেতু 30 আছে, এটা যেহেতু 60 আছে, তার মানে এই 30-র সাথে আরও এখানে 30 হলে এখানে 60 হবে। তো আমি এটার জন্য কী করব, আমি কিন্তু টার্গেট হচ্ছে সমবাহু ত্রিভুজ বানানো। সমবাহু ত্রিভুজ বানানোর জন্য আমি এটাকে একটু আরও বর্ধিত করব কার সমান, যেহেতু আমাদের সমবাহু ত্রিভুজের যে মনে আছে বলছিলাম যে লম্ব টানার পরে দুইটা সমান হয়ে গেছে, তার মানে এটা সমান করে এটা আঁকবো। দেখো আমরা এই যে এইটার সমান করে এই যে এখানে একটা অংশ কেটে নিলাম, যার নাম দিলাম আমি কিউ দিলাম। এখন কি করব, ও এর সাথে কিউ যোগ করে দিব, দিলাম। ওর সাথে কিউ যোগ করে আমরা জেড প্রাইম পর্যন্ত বর্ধিত করছি। আচ্ছা এখানে কিউ, ব্যাস আর নামকরণের কোনো ঝামেলা। ওকে, তো এই যে আমাদের মোটামুটি চিত্র আঁকা শেষ। এখন আসো আমরা দেখি যে আমরা যেটা আঁকছি, আঁকার কারণে কি এই কোণগুলো কি সমান হয়েছে কিনা। একটু তো শিওর যে এটা 90 ডিগ্রি, এখানে কোনো মিস নাই, কারণ যেহেতু এটা আমরা লম্ব ছিল আর লম্বটাকে যেহেতু আমরা বর্ধিত করছি, তার মানে এটাও লম্বই হবে, এটা লম্ব হওয়ার ছাড়া কোনো অপশন নাই। ওকে, এখন আসো তো আমরা কী করবো, আমি তোমাদেরকে এটা বিস্তারিত লিখে দেখাবো না, আমি যা যা প্রমাণ তোমাদের বোঝা প্রয়োজন সেটুকু বলবো। আর তোমরা এই যে বই থেকে এই জিনিসটার ব্যাখ্যাটা পড়ে নিও। আমি যা মুখে বলতেছি সেগুলো অ্যাকচুয়ালি এখানে লেখা আছে, এটা কোনো মুখস্থ করার বিষয় না। তুমি যা যা কাজ করছো সেই কাজগুলোই এখানে লেখা আছে। যেমন ধরো এখানে বলছে কি এক্স ও জেড হচ্ছে 30 ডিগ্রি, এই যে এক্স ও জেড 30 ডিগ্রি, ও জেড বাহুতে পি একটি বিন্দু, পি এম লম্ব ও এক্স আঁকছে, ঠিক আছে। পি এমকে কিউ পর্যন্ত বর্ধিত করছে, এমনভাবে বর্ধিত করি যেন এম কিউ ইকুয়ালস টু পি এম, মানে এটা যেন সমান হয়, এরকমভাবে বর্ধিত করছে। ও এবং কিউ যোগ করে জেড পর্যন্ত বর্ধিত করি, ও এবং কিউ জেড করে, মানে এখানে আমি যে কাজগুলো করছি না সেইটাই এখানে লেখা হয়েছে।
ওকে, এখন আমার কাজ হচ্ছে মানে মোট কথা আমি তোমাদেরকে এটা বুঝাই দিব, তোমরা এই টপিকটা সুন্দর মতো বাসায় যেন গুছায় লিখতে পারো, সেজন্য এখান থেকে দেখে নিও। আমি যা মুখে বলতেছি সেগুলো অ্যাকচুয়ালি এখানে লেখা আছে। ওকে, তারপর আসো এবার এখানে আমি কীভাবে এটারে এখানে তো আমি তো চিত্র তো আঁকছি, আমি এখনও শিওর না যে এই কোণে কোণ সমান কিনা, এই কোণে কোণ সমান কিনা, এটা তো আমার বুঝাই দিতে হবে যে আমি তো জাস্ট এটা সমান একটুকু আমি শিওর, কিন্তু বাকিগুলো যে সমান কিনা সেটা কিন্তু আমি শিওর না। ওকে, তো এখানে আমি দুইটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, ত্রিভুজ পি ও এম ও ত্রিভুজ কিউ ও এম। এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা জানি যে এই কোণটা সমকোণ, দ্যাটস ফর শিওর, কোনো এটাতে কোনো ইয়া নেই, এটা সমকোণ এবং পিএম আর কিউএম সমান। তা ফার্স্টে লিখি আমি পিএম ইকুয়ালস টু কিউএম, এটা কি আমরা করছি, অঙ্কন করছি তাই না, অঙ্কন। তারপর আমরা জানি ও এম হচ্ছে সাধারণ বাহু, ও এম ইকুয়ালস টু ও এম, এটা কি সাধারণ বাহু। তারপর হচ্ছে দেখো অন্তর্ভুক্ত কোণ সমান, তাহলে আমরা বলতে পারি অন্তর্ভুক্ত কোণ ও এম পি ইকুয়ালস টু বলতে পারতেছি অন্তর্ভুক্ত কোণ ও এম কিউ, ঠিক আছে। তা এটা সমান সমান আমরা কত, এটা সমান সমান হচ্ছে 90 ডিগ্রি, এই সাইডে লিখে দিলাম। তো যেহেতু দেখো দুই বাহু এবং তাদের অন্তর্গত কোণ মিলে গেছে, দুইটা বাহু যখন মিলে যায় এবং তাদের অন্তর্গত মানে এই দুইটা বাহু দ্বারা গঠিত যে কোণ সেটা যখন মিলে যায়, তখন আমরা বলতে পারি সেই দুইটা ত্রিভুজ সর্বসম, বলতে পারি ত্রিভুজ পি ও এম সর্বসম ত্রিভুজ কিউ ও এম। ওকে, তো এই যে এই দুইটা হচ্ছে সর্বসম যদি হয়ে যায় তার মানে সব কিছুই সমান। এখন তার মানে কী পাচ্ছি, এখানে পি এম মিলছে, তার মানে মাঝখানে পি ও এমও মিলা যাবে, তাহলে আমরা বলতে পারি এই বাহুর থেকে হিসেব করে বলতে পারি পি ও এম ইকুয়ালস টু কিউ ও এম। তারপর আবার এখান থেকে ও এম আর ও এম মিলছে, তো তাহলে এখানে বলতে পারি ও পি এম ইকুয়ালস টু হচ্ছে ও কিউ এম। দ্যাট মিনস আমরা এখানে পেয়ে গেছি কি যে পিও এম আর কিউ এম, পিও এম মানে এই কোণটা আর এই কোণটা সমান, মানে এটা হবে কত এখন 30, এটা 60, তাহলে এটা কত হবে 60, ঠিক আছে। তো আমরা এই যে এই পর্যন্ত মোটামুটি সম্পূর্ণ জিনিসগুলো পেয়ে গেলাম, এবং শুধুমাত্র যে বাহু সমান পাইছি তা না, এবং আমরা কি পাইছি ও কিউ আর ও পিও কিন্তু সমান পেয়ে গেছি, যেহেতু এরা সর্বসম হয়ে গেছে, ঠিক আছে। এরা কি কোন উপপাদ্যের মাধ্যমে, এটা বাহু উপপাদ্যের মাধ্যমে আমরা এটা প্রমাণ করছি। তো যেহেতু সর্বসম তার মানে সব বাহু মিলে যাবে, সব কোণও মিলে যাবে, তো এখানে আমরা বলতে পারতেছি তাহলে ওপি আর ও কিউ মিলে যাবে, ওপি ইকুয়ালস টু ও কিউ, ঠিক আছে, ডান। তো এই পর্যন্ত আমরা পেয়ে গেলাম, তার মানে এই ত্রিভুজের মধ্যে এই কোণগুলোও সমান, প্লাস হচ্ছে কি এই বাহুগুলোও সমান। তার মানে আমরা কি বলতে পারি যে সুতরাং এখন আমি একটু প্রমাণ করে দেখাই যে এইটা হচ্ছে কি 60 ডিগ্রি, কত হবে কোণ পি ও এম প্লাস কোণ এম ও কিউ ইকুয়ালস টু কত 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, মানে হচ্ছে কত 60 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারতেছি তিনটা কোণ সমান, যে সুতরাং কোণ পি ও এম ইকুয়ালস টু কোণ এম ও কিউ ইকুয়ালস টু কোণ পি কিউ ও, সবগুলো সমান এবং সবগুলো বাহুও সমান, এবং পিও ইকুয়ালস টু কিউও ইকুয়ালস টু পি কিউ। তার মানে তিনটা কোণও সমান, তিনটা বাহু সমান। তার মানে আমি এখন মোটামুটি ক্লিয়ার যে সুতরাং ত্রিভুজ পি ও কিউ সমবাহু, ঠিক আছে। এতটুকু আমি প্রমাণ করতে পারলাম যে এটা সমবাহু ত্রিভুজ। ওকে, কারণ আমি তো মনে মনে জানলে তবে না, আমাকে তো টিচারকে প্রমাণ করে দেখাইতে হবে যে না এটা আমি বুঝছি যে এটা সমবাহু ত্রিভুজ। ওকে, এখন হচ্ছে কি আমাদের মানের ব্যাপার সেবারে চলে আসে। তো আমরা কী করছিলাম মনে আছে, এটা যখন তোমাদেরকে বলছিলাম যে দুইটা যদি দুই করে ধরি, তুমি দুই ধরতে হবে এরকম কোনো বিষয় না, তুমি যদি 3 ধরো, 4 ধরো, 5 ধরো, যাই ধরো না কেন আলটিমেটলি অনুপাত এটাই আসবে। তবে এই বাহুগুলোর মানটাকে তুমি যদি একটু জোর সংখ্যা ধরো, তখন আর কি কাটাকাটি করতে, যেমন যখন আমরা এটাকে স্প্লিট করছি তখন কিন্তু দেখো 1 1 আসছে, তুমি যদি এখন 3 ধরতা তাহলে 1.5 আসতো, তো অনুপাতটা একটু নিয়ে ভেজাল হতো না মানে কাটাকাটি করতে গেলে। তো এই জন্য তুমি যখন এই ধরবা না কেন, এখানে 2 ধরতে পারো, 4 ধরতে পারো, 6 ধরতে পারো, অ্যাজ ইউ উইশ, কোনো সমস্যা নেই এখানে, ঠিক আছে। তো আমরা কি করব, আমরা ধরে নেই যে ধরি ওপি ইকুয়ালস টু ও কিউ ইকুয়ালস টু পি কিউ ইকুয়ালস টু ধরলাম আমি 2 ধরে নিলাম। যে আচ্ছা যদি এগুলো 2 হয়, দ্যাট মিনস এটা 2 তাহলে বলো তো এই পুরাটা যদি 2 হয় তাহলে কি আমি বলতে পারি পিএম হচ্ছে এ, কারণ এটা হচ্ছে অর্ধেক, তা আমি বলতে পারি যে এখানে সুতরাং পিএম ইকুয়ালস টু এ, ঠিক আছে, ডান। তো এই যে দেখো আমরা তার মানে এইটার মান পেলাম
এ। ওকে, তো এটার মান যদি এ হয় তাহলে আমাদের বলো এই যে লম্বটা, কারণ আমাদের যেহেতু সমকোণী ত্রিভুজটা টার্গেট ছিল, ফার্স্টেই আমাদের কিন্তু এই ত্রিভুজটা দেওয়া ছিল। হ্যাঁ, তা আমাদের এই ত্রিভুজের মধ্যে এই বাহুটা পেয়ে গেছি আমরা, এই বাহুটা পেয়ে গেছি আমরা, কিন্তু এই বাহুটা এখনো বাকি আছে। তো এই বাহুটা কী হবে? তাহলে সুতরাং আমি কি বলতে পারি যে সুতরাং ও এম হচ্ছে, যদি এইটা কোণকে আমি এটাকে আমি ফিক্সড কোণ ধরি, তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। রুট ওভার অতিভুজ স্কোয়ার মানে হচ্ছে 2a স্কোয়ার মাইনাস a স্কোয়ার। দ্যাট মিনস কত দাঁড়াচ্ছে? রুট ওভার 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার মানে হচ্ছে রুট 3a স্কোয়ার। দ্যাট মিনস আমি তো বলতে পারতেছি রুট 3 ইন্টু এ। এই যে আমরা ও এম এর মানটাও পেয়ে গেলাম। ডান। সবাই বুঝতে পারছো তো এই পর্যন্ত যে আমাদের প্রথম কাজ ছিল যে এখানে আমি এতটুকু ত্রিভুজ নিয়ে কাজ করতে পারতাম না। অনুপাত বের করতে হলে অবশ্যই আমাদের সমবাহু ত্রিভুজ অথবা সমদ্বিবাহু ত্রিভুজের কথা কল্পনা করতে হয়, কিন্তু এখানে যেহেতু 30 ডিগ্রি আছে তাহলে তো আমি সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে চিন্তা করতে পারবো না। তো আমরা এই জন্য কি আর কথা চিন্তা করছি? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ বানাইতে গেলে অবশ্যই 3টা কোণ সমান হতে হয়, 3টা বাহু সমান হতে হয়। তো আমি এটাকে বর্ধিত করছি, বর্ধিত করার পরে এটাকে যোগ করছি, যোগ করার কারণে পরে আমি প্রমাণ করে দেখলাম কি যে এই পুরাটা একটা সমবাহু ত্রিভুজ হয়ে গেছে। এখন যেহেতু সমবাহু ত্রিভুজ হয়ে গেছে তার মানে আমাদের বাহুগুলোর মান আমি এখন একটা রেশিও নিয়ে আসতে পারবো। তো এটা 2a, এই পুরোটা 2a, তার মানে এত হচ্ছে a। দ্যাট মিনস আমি এই ত্রিভুজের মধ্যে এই দুইটা বাহুর অনুপাত মানটা পেয়ে গেছি। এখন আমার কাজ হচ্ছে এটার মান বের করা। এটা মানও আমরা পেয়ে গেলাম রুট 3a। ডান। এবার তার মানে এটা হচ্ছে রুট 3a। এখন আমি অনুপাতগুলো ইজিলি বের করে ফেলতে পারবো। তাহলে বলো অনুপাতগুলো কি আসবে? যেহেতু এসে পেয়ে গেছি, সুতরাং আমরা বলতে পারতেছি, সুতরাং কোণ পি ও এম ইকুয়ালস টু 30 ডিগ্রি এর জন্য সাইন কোণ পি ও এম ইকুয়ালস টু সাইন 30 ডিগ্রি ইকুয়ালস টু কত দাঁড়াবে? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ কত? এ বাই, আচ্ছা নাম দিয়ে দিই আগে, দাঁড়াও এগুলো একটা নাম দিয়ে দিই, পি এম বাই ওপি। পি এম এর মান কত? পি এম এর মান হচ্ছে এ, ও পি এর মান কত? 2a। দেখো এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে 1/2 চলে আসছে, দেখছো? এই যে সাইন 30 মান আমরা 1/2 পেয়ে গেছি। সেমভাবে তুমি যদি এখন ধরো কস 30 বের করতে চাও বা কস 60, এই সেম চিত্র দিয়ে কিন্তু আমি 60 বের করতে পারি। এই যে 60, আমি ধরো এভাবে তুমি সবগুলো বের করে ফেলো। এখানে সাইন কস ট্যান কট সেক কোসেক এগুলো সব বের করে ফেলো, আমি ওগুলো দেখালাম না। আবার যদি আমি ওপিএম নিয়ে কাজ করি, ত্রিভুজ কোণ ওপিএম ইকুয়ালস টু 60 ডিগ্রি এর জন্য কার মান বের করবো? ধরো আমি ট্যানের মান বের করলাম, যে ট্যান কোণ ওপিএম ইকুয়ালস টু ট্যান 60 ডিগ্রি মানে কত? ট্যান 60 ডিগ্রি এই ক্ষেত্রে কত হবে? লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে ও এম আর ভূমি কত? পি এম। ও এম এর মান কত? ও এম এর মান হচ্ছে রুট 3a, আর পি এম এর মান কত? পি এম এর মান হচ্ছে এ। কাটাকাটি করলে রুট 3 চলে আসছে, দেখছো? তো আমরা এখানে এই যে 30 ডিগ্রি আর 60 ডিগ্রির জন্য মানগুলো এখনও বের করতে পারবো। তো আশা করি এটা বুঝতে পারছো। তো আহামরি কঠিন কিছু না। অনেকে দেখছি যে এই সূত্রের প্রমাণ আমি যখনই পড়াইতে গেছি যে ধরো ইসের মাঝে ধরো 9 থেকে 10 উঠছে এমন অবস্থা যদি কেউ আমার ব্যাচে আসছে পড়তে, আমি যখনই বলছি যে এটা কি পারো কিনা, বলে যে স্যার এটা তো অনেক কঠিন। মানে আমার কাছে মাথায় ধরে না যে কঠিন কীভাবে হয়, তো সিম্পল জিনিস। তার কেন করছি সেটার ব্যাখ্যা আমি মোটামুটি দিয়ে দিলাম যে আমি কেন এখানে লম্ব আঁকছি। তো ব্যাপার হচ্ছে এইভাবেই তুমি যদি সম্পূর্ণ বুঝে বুঝে পড়ো পুরো সেটা, তাহলে কিন্তু তোমার এগুলা কিন্তু একবার দুইবারের বেশি পড়া লাগে না। ট্রাস্ট মি, তুমি ম্যাথ, আমি আমার ম্যাথ পরীক্ষার আগে, আমি যখন স্টুডেন্ট ছিলাম ম্যাথ পরীক্ষার আগে আমি বেশি একটা খুব বেশি একটা পড়া লাগতো না। কারণ আমি তোমাদের একটু আগেও বলছি যে ছোটোবেলা থেকে আমি যা বুঝতাম তাই পড়তাম, আমি বোঝা ছাড়া পড়তাম না। তো আমি যতটুকু বুঝতাম ওগুলো আমার পরীক্ষার আগে রাতে 1-1.5 ঘন্টা যদি একটু চোখে রিভিশন দিতাম তাও মোটামুটি হয়ে যেত। এটা কোনো আমি ফ্লেক্স নিতেছি না বা কিছু না, মানে ব্যাপার হচ্ছে আমার মাইন্ডসেট এমনভাবেই ছিল যে আমি যেটাই পড়বো না কেন আমি বুঝে পড়বো, মানে এটার ব্যাখ্যাটা বুঝে পড়বো। ব্যাখ্যাটা বুঝে না পড়লে আমি পড়বো না, আমার ব্যাপারটা ছিল এরকম ছিল। তো এই জন্য দেখা গেছে আমি এই ব্যাপারগুলো আমার জন্য, ম্যাথটা আমার জন্য খুব ইজি ছিল, আমি খুব অল্প পড়লেও আমার ম্যাথটা হয়ে যেত। দেখা গেছে যে কারণ আমি আগে থেকে সব জানতাম, সব ব্যাখ্যা জানতাম, সব আমি সলভিং ক্যাপাবিলিটি আমার মোটামুটি ভালো বানায় ফেলছিলাম সামহাউ। তো অন্য সাবজেক্টে আবার আমার অবস্থা বেশি একটা ভালো ছিল না, কিন্তু ম্যাথের ব্যাপারটাতে আমি মোটামুটি দেখা গেছে যে এই ব্যাপারগুলোকে মাইন্ডে রেখে করতাম। তো আমার একটা ইন্টেনশন ছিল, আর বলতে গেলে আমি অ্যাকচুয়ালি অলস ছিলাম, আমার এত বেশি পড়তে ভালো লাগতো না। এটা হলো মুখ্য কথা। এই জন্য আমি আসলে বুঝার ট্রাই করতাম, বুঝতে সময় কম লাগে, বুঝলে পড়তেও কম লাগে সময়। তো এই জন্য আমি বুঝার চেষ্টা করতাম। তো ওইখান থেকে দেখা গেছে আমার মোটামুটি ভালো হয়ে যেত। তো আমি সব কিছুই মোটামুটি যতটুকু বুঝি না মানে পড়ি না কেন বুঝেই পড়ি, এবং তোমাদেরকে যখন পড়াবো তখন আমি মোটামুটি বোঝানোর চেষ্টা করি। যদিও আমার যে ভিডিওগুলো আপলোড করা আছে সেখানে আসলে আমি ভিডিও মেকিং এত বেশি এক্সপার্ট ছিলাম না, তো গেছে বলতে গিয়ে আমার কথা বলতে গিয়ে অনেক
কথা বলার সময় আমার একটু প্রবলেম হইতো, যে মানে আমি জড়তা কাজ করতো, এই জন্য দেখা গেছে অনেক কিছু আমি মাথার মধ্যে থাকলে আমি বুঝাইয়া সারতে পারিনি। তো তাও দেখা গেছে মোটামুটি তোমরা ভালোই সাড়া দাও, যে আমার ভিডিওগুলো দেখে সবাই বলো যে শিখতেছো, উপকৃত হইতেছো, তো এটা আমার ভালো লাগে। বাট স্টিল আমি সম্পূর্ণ 100% এখানে দিতে পারি নাই। রিজন হচ্ছে আমি যে বললাম না, আমার ভিতরে একটু জড়তা কাজ করতো, যে আমি মানে কীভাবে ডেলিভার করবো, কারণ এরকম কোনো সামনে স্টুডেন্ট নাই, আমি একা একা ক্লাস নিতেছি, এটা আসলে একটু অদ্ভুত হয়ে যেত। তো এই জন্য আমি দেখা গেছে কি যে একটু বলতে সমস্যা হইতো। তো এখন অনেক দিন পর আসলে মোটামুটি একটু জড়তা হালকা হালকা কাটতেছে, কারণ আমি আসলে অনলাইনে এত বেশি অ্যাক্টিভ না। তোমরা তো দেখছো যে আমি খুব বেশি একটা ভিডিও পোস্ট করি না। তো ওকে, তো যাই হোক, তো এই পর্যন্ত গেল। এখন হচ্ছে এটার পরে আমরা 60 ডিগ্রি ব্যাপারটা বুঝে গেলাম। তারপর হচ্ছে আমরা 45 ডিগ্রিটা দেখবো এখন। তো 45 ডিগ্রিটা তো মোটামুটি ইজি। এটা এটা আমি নর্মালি তোমাদেরকে চিত্র এঁকে সিম্পলের উপর বুঝাই দিই। যখন আমরা একটা ত্রিভুজের মধ্যে একটা কোণ 45 ডিগ্রি হবে, 45 ডিগ্রি যখন হবে, এটা 45 ডিগ্রি হলে ডেফিনেটলি এটাও 45 ডিগ্রি হবে। হ্যাঁ, তো 45 ডিগ্রি যদি হয়, আমরা বলি যে নাম যদি দিই ত্রিভুজ ABC, যে যদি আমরা বলি যে ত্রিভুজ ABC এর কোণ BAC হচ্ছে 45 ডিগ্রি, এবং কোণ ACBও হচ্ছে 45 ডিগ্রি, তাই না? তাহলে যদি এই দুইটাই 45 ডিগ্রি হয়, তাহলে আমরা বলতে পারি যে সুতরাং ত্রিভুজ ABC হচ্ছে সমদ্বিবাহু, ঠিক আছে? আচ্ছা, সমদ্বিবাহু মনে হয় ভুল হয়েছে, এটা রশ্মিকার হবে। আচ্ছা, তো ABC সমদ্বিবাহু ত্রিভুজ, ত্রিভুজ ABC সমদ্বিবাহু, তার মানে আমরা বলতে পারতেছি সুতরাং AB ইকুয়ালস টু BC। ধরে নিলাম যে এটার মান হচ্ছে A, তাহলে এটা যদি A হয়, তাহলে AC কত দাঁড়াবে? সুতরাং AC দাঁড়াচ্ছে কত? AC হচ্ছে √AB² প্লাস BC², মানে কত? √A² প্লাস A², মানে √2A², দ্যাট মিনস √2A। ঠিক আছে? তো এই যে আমরা এবির মান, বিসির মান আর এসির মান পেয়ে গেলাম। তো এখন তিনটা মান যদি পেয়ে যাই, তাহলে তার কোনো ঝামেলাই নেই। তাহলে আমরা এক কাজ করি, সাইন কোণ ACB নিয়ে কাজ করি। কোণ ACB মানে হচ্ছে কি? সাইন 45 ডিগ্রি। আর সাইন মানে কি? লম্ববাহু ত্রিভুজ। এই কোণের ক্ষেত্রে লম্বকে AB বাই AC মানে হচ্ছে কত? A বাই √2A। এই কাটা গেল 1/√2, ব্যাস। দেখছো? তো এই যে তুমি পেয়ে গেছো। আর এখানে যেহেতু দুইটাই 45 ডিগ্রি, তার মানে 45 ডিগ্রি সবগুলো মানে তুমি এখান থেকে বের করে ফেলতে পারবা। ওকে, তো এইভাবে মূলত আমাদের এই মানগুলো বের করা হয়। খুবই সিম্পল ব্যাপার। এখানে আমরা যা যা চিত্র আঁকছি, যা যা করছি, সেগুলো কিন্তু এখানে ব্যাখ্যা করেছে, এক্সট্রা কোনো কিছুই ব্যাখ্যা করা হয়নি। তো এইগুলা শিখে ফেলবা, কারণ এগুলো পরীক্ষা কিন্তু অনেক আসে। আচ্ছা, এবার আসো পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আমি আস্তে 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 যাচ্ছি। এখানে আমরা কিন্তু এখন পর্যন্ত 30, 60, 60 মানে 60 আমাদের হয়েছে, আর 45 হয়েছে। এখন কিন্তু 0 আর 90 বাকি আছে। 0 আর 90 আমাদের বইয়ের মধ্যে একটু পরে দেওয়া আছে, এই জন্য আমি এটা ব্যাখ্যাটা পরে দিব। আগে আমি এই ব্যাপারটা আলোচনা করে নিই, যে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ব্যাপারটা একটা আলোচনা করে নিই। ওকে, দেখো, পূরক কোণ বলতে কী বোঝায় মূলত বলো তো? পূরক কোণ হচ্ছে দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। যেমন ধরো আমি যদি এখানে একটা 90 ডিগ্রি কোণ আঁকি, এই কোণের মাঝখান দিয়ে যদি এখানে একটা ধরো রেখা টানলাম, এটা হচ্ছে ধরো 30 ডিগ্রি। তো পূরক কোণ বলতে কী বোঝাচ্ছে? যে এই 30 ডিগ্রিকে যদি আমি 90 ডিগ্রি বানাতে চাই, তাহলে আর কত প্রয়োজন আছে? তাহলে কিন্তু আর 60-র প্রয়োজন আছে। তার মানে 30 ডিগ্রি এর পূরক কোণ হচ্ছে 60। 30 ডিগ্রি এর পূরক কোণ 60 বলতে কী বোঝাচ্ছে? যে 30 ডিগ্রিকে যদি 90 ডিগ্রিতে আমি পূরণ করতে চাই, তাহলে আরও 60 ডিগ্রির প্রয়োজন আছে। মানে মোট কথা হচ্ছে, দুটি কোণের সমষ্টি যদি হয় 90 ডিগ্রি, তাহলে সেই দুটি কোণের একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। ওকে, এখন এখানে বলছে যে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এই ব্যাপারটা একটু কী জিনিস বলছে দেখে নিই। পূরক কোণ বলতে বোঝাচ্ছে, যেমন ধরো আমি একটা ত্রিভুজ আঁকলাম, এই ABC ত্রিভুজ আঁকলাম। এই ত্রিভুজের মধ্যে ধরলাম এই কোণটা হচ্ছে থিটা। ওকে, তাহলে বলো তো, এই কোণ যদি থিটা হয়, এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত আসবে? আমরা জানি ত্রিভুজে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 180 থেকে তো 90 অলরেডি বাদ দিই, তাহলে বাকি কী হবে? এই কোণটার মান কি আমরা বলতে পারবো? এটা মান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। আমরা কি এটা বলতে পারি? এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন এই যে 90 ডিগ্রি মাইনাস থিটা, আমরা এখন এই দুইটা কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতগুলো একটু বের করে দেখি কীরকম হয়। যেমন ধর আমি থিটা কোণের সাপেক্ষে যদি বের করি, তার আমরা বলতে পারি সাইন থিটা মানে লম্ববায়ু অতিভুজ। লম্ব হচ্ছে AB, অতিভুজ হচ্ছে AC। ডান। কস থিটা কত দাঁড়াবে?
কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, মানে হচ্ছে বিসি বাই এসি। আবার ট্যান থিটা বের করি। ট্যান থিটা মানে কি? ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি এবি বাই বিসি। ওকে, আমরা থিটা কোণের সাপেক্ষে 3টা বের করলাম, 3টাই এনাফ। তারপর হচ্ছে আমরা এবার আসো ইসে করি, কি বলে, আচ্ছা কটটাও বের করি। কট থিটা হচ্ছে কি এটার উল্টা, বিসি বাই এবি। তো এবার আসো এই কোণের সাপেক্ষে করি, যে এই কোণটা, এই কোণের নাম কি 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি দেখো তো, এই কোণের সাপেক্ষে লম্বকে ওর ঠিক অপোজিট বাহুটা, সেটা হচ্ছে বিসি। বিসি আর অতিভুজকে, অতিভুজ তো কনস্ট্যান্ট এসি। তারপর আসে কজ, কজ 90 ডিগ্রি মাইনাস থিটা। এই দেখো এইটার সাপেক্ষে ভূমিকে, ভূমি হচ্ছে এবি, আর এই কোণের সাপেক্ষে অতিভুজকে, অতিভুজ তো সেমই এসি। সেমভাবে আসো, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা কত দাঁড়াবে, এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি, ভূমি হচ্ছে এবি, কট 90 ডিগ্রি মাইনাস থিটা, এটার সাপেক্ষে লম্ব হচ্ছে এটা, ভূমি হচ্ছে এটা, তার মানে উল্টা হবে এবি বাই বিসি। ডান। তো আমরা এই দুইটা কোণের সাপেক্ষে, হ্যাঁ দুইটা কোণের সাপেক্ষে, দাঁড়াও এটা কি লিখছি, এবি বাই বিসি। আচ্ছা, দুইটা কোণের সাপেক্ষে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করছি। এখন একটা মজার জিনিস দেখো, এবি বাই এসি মানে কি এখানে সাইন থিটা, আবার এবি বাই এসি মানে এখানে কি কস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা। তার মানে দেখো তো আমি কি বলতে পারি, যেহেতু সাইন মানে এবি বাই এসি, তাহলে এবি বাই এসি পরিবর্তে কি আমি বলতে পারি, তার মানে এটা মানে হচ্ছে সাইন থিটা। বিসি বাই এসি মানে হচ্ছে এখানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, বিসি বাই এসি মানে হচ্ছে এখানে কস থিটা। তার মানে দেখো তো এই বিসি বাই এসি পরিবর্তে আমি বসাতে পারি কস থিটা। সেমভাবে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে বিসি বাই এবি, আর কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে বিসি বাই এবি, তার মানে এটা পরিবর্তে বলতে পারি কট থিটা। সেমভাবে কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে এবি বাই বিসি, আর ট্যান 90 ডিগ্রি মাইনাস ট্যান থিটা মানে হচ্ছে এবি বাই বিসি, তো এটা পরিবর্তে বলতে পারি আমরা ট্যান থিটা। বুঝে গেছে? সো এই হচ্ছে আমাদের, দেখো এই হচ্ছে এইভাবেই মূলত আমরা এখান থেকেই কতগুলো সম্পর্ক তৈরি করতে পারি, যে পূরক কোণের ক্ষেত্রে, যে এখানে একটা কথা বলা আছে যে এই যে পূরক কোণের সাইন কোণের কোসাইন, এটা বলতে কি বলছে, এটা হচ্ছে, এটার বলা হয়েছে পূরক কোণ, এটা হচ্ছে শুধুমাত্র কোণ। পূরক কোণের যেটা সাইন মেইন কোণের সেটা হচ্ছে কোসাইন, পূরক কোণের যেটা কোসাইন মেইন কোণের সেটা সাইন, ব্যাপারটা হচ্ছে এটা। তো এটা 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 সূত্র আকারে তুমি মনে রাখতে পারো যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে কস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে সাইন থিটা। ট্যানের সাথে কটের সম্পর্ক, কটের সাথে ট্যানের সম্পর্ক, যে এইভাবে মনে রাখবা যে সাইন কস ট্যান কট সেক কোসেক। সাইনের সাথে কার সম্পর্ক 90 ডিগ্রি মাইনাস থিটার ক্ষেত্রে কস 90 ডিগ্রি মাইনাস থিটা, আবার কসের সাথে কার সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। বুঝছো, মানে এই দুটো সম্পর্ক, এই দুটো সম্পর্ক, এই দুটো সম্পর্ক, ঠিক আছে। মানে পূরক কোণের ক্ষেত্রে যেরকম পাশাপাশি পাশাপাশি সম্পর্ক, যেমন আমরা নর্মাল কোণের ক্ষেত্রে শিখছিলাম না যে সাইনকে উল্টা করলে কোসাইন আসে, মানে নর্মাল ওই যে আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো ছিল সেটার ক্ষেত্রে সাইনের সাথে কোসেকের সম্পর্ক ছিল, হ্যাঁ এখানে হচ্ছে গিয়ে সাইনের সাথে কজের সম্পর্ক। এইটা একটু ভালো করে মাথায় রাখবা যে সাইন কজের সাথে সাইনের সম্পর্ক, সাইনের সাথে কজের সম্পর্ক 90 ডিগ্রি মাইনাস থিটার ক্ষেত্রে। তো ডান, আমাদের ত্রিকোণমিতিক পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ব্যাপারটা আমরা শিখছি। এখানে কাজের অঙ্ক কী আছে, আচ্ছা কাজের এগুলো আমি পরে দেখাবো, এগুলো আমি যখন চ্যাপ্টার শেষ করবো চ্যাপ্টার শেষে দেখাবো। এইবার আসো, আমি যে বলছিলাম না যে 90 ডিগ্রি আর 0 ডিগ্রি আর 90 ডিগ্রি এর আমরা শিখবো যে কেন মানগুলো আসে। আচ্ছা দেখো, প্রথমত 0 ডিগ্রি কোণ উৎপন্ন হয় কীভাবে একটু ভালো করে লক্ষ্য করো। আমরা এই যে একটা কোণ আঁকছি, একটা ত্রিভুজ আঁকছি, ত্রিভুজ আঁকছি, ধরো এটা এ বি সি। এখন ধরলাম আমি এখানে কোণ আছে হচ্ছে 15 ডিগ্রি, 15 ডিগ্রি। যখন 15 ডিগ্রি কোণ আছে তখন এরকম একটা চিত্র গঠন হয়েছে। আচ্ছা তখন অতিভুজটা একটু দূরে আছে। আচ্ছা 15 ডিগ্রি থেকে যদি আমি একটু কমায় ফেলি, ধরো এটা 14 ডিগ্রি করি, তখন কি রেখাটা একটু নিচে নেমে যাবে না? নিচে নেমে গেছে। আরেকটু কমায় ফেলি, তখন আরেকটু নিচে নেমে যাবে, ধরো 13 ডিগ্রিতে। আবার ধরো 12 ডিগ্রিতে আসছি বা 10 ডিগ্রিতে আসছি, তখন কিন্তু রেখাটা আরও নিচে নেমে যাবে। ধরো 5 ডিগ্রিতে আসছি, রেখাটা আরও নিচে নেমে যাবে। তো এরকম আমাকে বলো তো, নামতে 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 সবার নিচে কততে নামতে পারে? সবার নিচে কিন্তু 0তে নামতে পারে। অর্থাৎ যদি আমাদের, তার মানে একটা জিনিস দেখো, যখন 15 ডিগ্রি ছিল তখন অতিভুজটা যত বড় ছিল, যখন 14 ডিগ্রি হয়েছে তখন কি অতিভুজটা তত বড় হয়েছে? তখন কিন্তু অতিভুজটা একটু ছোটো হয়ে গেছে। আবার যখন 14 ডিগ্রি হয়েছে তখন আরেকটু ছোটো হয়েছে, 10 ডিগ্রি হয়েছে আরেকটু ছোটো হয়েছে, 5 ডিগ্রি হয়েছে আরও একটু ছোটো হয়েছে। মানে হচ্ছে যখনই আমাদের কোণের মানটা, এই কোণের মানটা যতই কমতেছে, আমাদের এই যে রেখাটা অতিভুজটা কিন্তু আস্তে আস্তে ছোটো হইতে 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 দেখো তো কার সমান হয়ে যেতেছে, নামতে 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 কি অনেকটা বিসির সমান হয়ে যেতেছে না?
ব্যাপারটাকে বুঝতে পারতেছো? তো ব্যাপারটা হচ্ছে যখন আমাদের এই সাপোজ এরকম, এই যে এরকম আমাদের একটা অতিভুজ ছিল, এটাকে আমি কোনটা কমাইতেছি, কমাইতে 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 একটা সময় কী হবে, ও ভূমির সাথে যখন একেবারে 0 ডিগ্রিতে আসা পড়া যদি পসিবল হয়, তখন কী হবে, যেহেতু জিরো মানে কোণের সাথে সাথে অতিভুজের মানটাও কমতেছে, তো নামতে নামতে কী হবে, একটা সময় গিয়ে অতিভুজ আর ভূমিটা সেম হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারছো? তার মানে যখন এখানে 0 ডিগ্রি আসবে, যখন আমাদের এই যে এই কোণের মান 0 ডিগ্রি হয়ে যাবে, তখন এই অতিভুজ আর ভূমিটা একসাথে মিশে যাবে, অর্থাৎ এসি ইকুয়ালস টু বিসি হয়ে যাবে। আর ফাঁকে ওই বেচারা কী করবে, এই বেচারা মান কত হয়ে যাবে, এই বেচারা মান হয়ে যাবে 0, কারণ ও তো ছোটো হইতেছে, ওরে যতই তুমি নিচে নামাইতেছো ততই তো ওর মানটাও ছোটো হইতেছে। তো এই হচ্ছে আমাদের ঘটনা গিয়ে দাঁড়ায় যে এসির মান বিসির মান যখন আমাদের এই উদ্দিষ্ট কোণটা যখন 0 হয়, তখন অতিভুজ আর ভূমি সমান হয়ে যায়। অতিভুজ আর ভূমির সমান হয়ে যায়, ধরো এটার মান ধরলাম আমি এ, অতিভুজ আর ভূমি পরস্পর সমান হয়ে যায়, আর বেচারা লম্ব হয়ে যায় 0। তখন বলো তো ত্রিকোণমিতিক মানগুলো কীরকম আসবে? যেমন ত্রিকোণমিতিক মানে তখন আমরা যদি হিসাব করি, সাপোজ আমি তিনটাই বের করি, যে সাইন 0, cos 0 আর tan 0। তো সাইন 0 মানে কি, লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে কি এবি বাই বিসি। cos 0 মানে কি, ভূমি বাই অতিভুজ, মানে হচ্ছে বিসি বাই এসি। আর হচ্ছে গিয়ে tan মানে কি, লম্ব বাই ভূমি, এবি বাই বিসি। ডান। তো এখানে কত আসতেছে দেখো, যেহেতু যখন 0 ডিগ্রি হয়ে গেছে, তখন এবি আর বিসি যেহেতু সমান হয়ে গেছে, তার মানে এবি আর বিসি সমান, অর্থাৎ এ ডিভাইড বাই এ মানে কত 1। এই জন্যই সাইন 0 ডিগ্রির মান 1 হয়। তারপর cos 0 ডিগ্রি কত আসবে, বিসি কত, বিসি হচ্ছে এ, আর এসি কত, এসিও হচ্ছে, হোল্ড অন, বিসি কই, বিসি এবি, আচ্ছা আচ্ছা এখানে একটা ভুল হয়েছে, এবির মান তো 0, এবির মান তো 0 0, সরি 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 সরি, আরে সাইন 0 ডিগ্রির মান তো 0, আরে আচ্ছা হোয়াট এভার। তো দেখো, তো এবির মান হচ্ছে এখানে আমাদের 0, আর বিসি মান হচ্ছে কত 1, এটা আসছে কত 0, এই জন্য সাইন 0 ডিগ্রি মান কত 0। আর কজের ক্ষেত্রে কী হবে, কজের ক্ষেত্রে হচ্ছে বিসি বাই এসি, বিসি হচ্ছে এ, এসি হচ্ছে কত এ, মানে কত আসছে এখানে 1, এই জন্য cos 0 ডিগ্রি মান হচ্ছে 1। এইবার আসো ট্যানের ক্ষেত্রে, ট্যানের ক্ষেত্রে এবি কত, এবি হচ্ছে 0, বিসি হচ্ছে কত, বিসি হচ্ছে এ, এটা কত আসবে তাহলে 0। তো বুঝতে পারছো ট্যানের মানটা এখানে 0 আসছে। ওকে, এবার এগুলোকে উল্টা করে দিলে কিন্তু আমরা সাইনকে উল্টা করলে কোসেকের মান পেয়ে যাবো, কোসকে উল্টা করলে সেকের মান পেয়ে যাবো, ট্যানকে উল্টা করলে কটের মান পাবো, কিন্তু সেখানে কিন্তু অসংজ্ঞায়িত আসে। অসংজ্ঞায়িতর ব্যাখ্যাটা আমি একটু পরে দিতেছি, আগে 90 ডিগ্রিটা বুঝে নিই। এটা কি ক্লিয়ার হয়েছে কেন 0 ডিগ্রির মান সাইন 0 মান 0 আসে, সাইন 0 মান কস 0 মান 1 আসে? ওকে, তো 90 ডিগ্রির ক্ষেত্রে কী হয়, সেমভাবে আঁকি। এখানে আমরা চিত্রটা যদি আঁকি, এই হচ্ছে চিত্র, ধরলাম এটা হচ্ছে এ বি সি। দেখো ধরলাম এখানে কোণ আছে হচ্ছে গিয়ে ধরলাম 60 ডিগ্রি, হ্যাঁ 60 ডিগ্রি আছে। এখন আমাদের কাজ হচ্ছে এই কোণটাকে আমরা 90 ডিগ্রি বানাবো। তো 90 ডিগ্রি, এখানে যেমন আমরা এই কোণটাকে কমাতে কমাতে 90 ডিগ্রি বানাইছি, 0 ডিগ্রি বানাইছি, এখানে হচ্ছে বাড়াতে বাড়াতে এটা 90 ডিগ্রি বানাবো। এখন বাড়াবো কীভাবে, বাড়ানোর জন্য কি ওকে টাইনা নিয়ে আসবো? না, ওকে তো টানার দরকার না, ও তো এখানে জয়েন করা আছে, ওর তো টানা সম্ভব না। আমি কীভাবে তাহলে এই কোণটা বাড়াইতে পারি, আমি যদি এই বাহুটাকে এভাবে টানা শুরু করি, দেখো তো এইদিকে যদি টানা শুরু করি, তখনই কিন্তু এই যে মাঝখানের কোণটা কিন্তু বাড়তে থাকবে। যেমন ধরো এখানে যদি হিসাব করো, এই জায়গায় দেখো, এই যে এইভাবে কোণ আছে, দেখো এখানে কত ডিগ্রি কোণ আছে, যতই তুমি রেখাটাকে এইভাবে টানবা, যদি আমি ওইখানে উপর অংশটা উপরে উঠে যেতেছে, এখান থেকে করি, যে যতই তুমি এখানে টানবা, দেখো তো এই যে মাঝখানে কোণটাকে বাড়তেছে না, দেখছো কোণটাকে বাড়তেছে। তো আমি যদি এই রেখাটাকে, আচ্ছা এটা আমি এই রেখাটাকে যদি এর দিকে আনা শুরু করি, তার এখানে 60 ডিগ্রি হয়েছে, 60 পরে 70 80, এরকমভাবে করতে 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 কী হবে, তো দেখো যখন আমি এখানে আনতেছি, তখন অতিভুজটাও কিন্তু আস্তে আস্তে ছোটো হওয়া শুরু করছে। এই দেখো অতিভুজটা এখানে এই পর্যন্ত ছিল, এখন যখন টানছি তখন দেখো অতিভুজটা বেড়ে গেছে এই মূল রেখা থেকে, তার মানে অতিভুজটা একটু ছোটো করতে হবে। আর একটু বের করছি, আর অতিভুজ ছোটো হয়েছে, আরও বের করছি, আরও অতিভুজ ছোটো হয়েছে। তো দেখো তো একই সাথে অতিভুজটাও ছোটো হইতেছে, সাথে কিন্তু আমাদের ভূমিটাও ছোটো হইতেছে, কারণ যেহেতু রেখাটাকে যখন আমি সামনে টানতেছি, তখন দেখো এই যে ভূমিতে এতটুকু বাদ যেতেছে, ভূমি বাদ যেতেছে। তো যখন আমার, তার মানে এই যে এইখানে কোনটা, অর্থাৎ আমি যদি বলি বিএসি, সরি বিসিএ, যদি আমরা বলি কোন বিসিএ যতই 90 ডিগ্রির দিকে ধাবিত হচ্ছে, বিসি এর মান যতই 90 ডিগ্রির দিকে ধাবিত হচ্ছে, ততই কিন্তু এই যে অতিভুজ ছিল, অতিভুজটা লম্বের সমান হয়ে যাচ্ছে। তার মানে যদি ধাবিত হইতে হইতে একটা সময় গিয়ে বিসিএ, একটা সময় যদি বিসি এর মান
টোটালি 90 ডিগ্রি হয়ে যায়, তখন কী হবে ঘটনাটা? তখন কিন্তু আমাদের এ বি আর এসি, অর্থাৎ লম্ব আর এ বি আর এসি পরস্পর সমান হয়ে যাবে। আর মাঝখানটা ভূমি কী হবে? ভূমি হয়ে যাবে ভ্যানিশ, 0, বিসি, বিসি হয়ে যাবে 0। তো আমরা ধরে নিলাম বিসির মান হচ্ছে, বেসি তো 0 এসে পড়ছে, আর এটার মান ধরলাম আমরা এ। তাহলে বলো তো এখন এই ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো কী কী পাবো? তাহলে আমরা সাইন 90 ডিগ্রি, কজ 90 ডিগ্রি, ট্যান 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি কত? সাইন 90 ডিগ্রি হচ্ছে আমাদের এই কোণের ক্ষেত্রে যদি হিসাব করি, এই কোণের ক্ষেত্রে লম্ব হচ্ছে এবি বাই এসি। আচ্ছা, এখানে তো সেম চিত্র ছিল, এবি বাই এসি, তারপর হচ্ছে বিসি বাই এসি, তারপর হচ্ছে এবি বাই বিসি। ওকে, এবার এবি কত? এবি হচ্ছে এ, এসি কত? এসিও হচ্ছে এ, তার মানে সাইন 90 ডিগ্রি মান 1। কজের ক্ষেত্রে বিসি কত? বিসি হচ্ছে 0, এসি কত? এসি হচ্ছে এ, তার মানে এটার মান কত? এটার মান হচ্ছে 0। এইবার আসো ট্যান, ট্যানে এবি কত? এবি হচ্ছে এ, আর বিসি কত? বিসি হচ্ছে 0। তো এইটার মান কত দাঁড়াবে? এখন আসো এইখানে একটা ব্যাখ্যা। এই জিনিসটা অনেকেই জানে না, অনেকে এটারে আমি দেখছি যে অনেকভাবে ব্যাখ্যা করে, আমি জানি না কীরকম কে কীরকমভাবে ব্যাখ্যা করে, বাট আমি তোমাদেরকে আজকে এটা পুরো ব্যাখ্যাটা বলবো যে এটা মানে কি আসলে। এখন একটা জিনিস বলো, ফার্স্ট অফ অল আমাকে একটা অ্যান্সার দাও, যে তোমাকে যদি আমি বলি যে এটাকে, এই কলমটাকে সমান 3টা খণ্ডে বিভক্ত করো, তুমি কি করবা? সমান 3টা খণ্ডে বিভক্ত করা মানে কি? তুমি যদি 3টা খণ্ডে বিভক্ত করতে চাও, বা সমান 3টা খণ্ডে বিভক্ত করলে প্রত্যেকটা খণ্ডের মাপ কত আসবে, তোমাকে যদি আমি জিজ্ঞেস করি তুমি কী করবা? তুমি ফার্স্ট এই কলমটা দৈর্ঘ্যটা মাপবা, মাপার পরে তাকে 3 দ্বারা ভাগ করবা। যদি আমি ওকে বলি 4 দ্বারা 4টা খণ্ড করো, তাই তুমি 4 দ্বারা ভাগ করবা। তোমাকে যদি 5 দ্বারা ভাগ করো, তুমি 5 দ্বারা ভাগ করবা, তাই না? মানে মোট কথা হচ্ছে তুমি এটাকে যেই কয়টা খণ্ড করতে চাও, তুমি ওকে সেই কয় সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা যদি 2 খণ্ড করতে চাও, প্রত্যেক খণ্ড কতটুকু মাপ হয়েছে সেটা বের করার জন্য তুমি পুরোটাকে 2 দ্বারা ভাগ করবা। 3 খণ্ড করতে চাও, পুরোটাকে মাপার পরে 3 দ্বারা ভাগ করবা। মোট কথা হচ্ছে ওকে তুমি কত খণ্ডে বানাতে চাও সেই খণ্ডটা দ্বারা ওকে ভাগ করতে হয়। 2 খণ্ড করতে চাইলে 2 দ্বারা ভাগ, 3 খণ্ড করতে চাইলে 3 দ্বারা ভাগ। এখন আমাকে বলো তো, তার মানে আমি বুঝতে পারতেছি যে নিচে যে আমরা যে সংখ্যাটা লিখি 2, উপরে ধরো সাপোজ 17, এই সংখ্যাটা দ্বারা মূলত বোঝাচ্ছে উপরের ওকে এই কয়টা খণ্ডতে পরিণত করাকে বোঝাচ্ছে। এখন তুমি আমাকে বলো সর্বোচ্চ কয়টা খণ্ড করতে পারবা? অনেক অনেক ইনফিনিটি সংখ্যক খণ্ড তুমি করা সম্ভব, কিন্তু সর্বনিম্ন তুমি কয়টা খণ্ড করতে পারবা ওকে সর্বনিম্ন খণ্ড তুমি কিন্তু একটাই করতে পারবা। ওর খণ্ড কিন্তু সর্বোচ্চ তুমি 17কে তুমি একটা খণ্ড দ্বারা ভাগ করলে 17 আসবে। এখন আমাকে বলো তাহলে 0 দ্বারা ভাগ করলে কি বোঝায়? তাহলে এক দ্বারা যদি ভাগ করি তার মানে একটা খণ্ড বোঝায়, 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 2টা খণ্ড বোঝায়, 3 দ্বারা ভাগ করলে 3টা খণ্ড বোঝায়। তাহলে 0 দ্বারা ভাগ করলে কি বোঝায়? 0 দ্বারা ভাগ করলে মূলত বোঝায় ওকে শূন্য খণ্ড করা। শূন্য খণ্ড করা মানে কি? তুমি কিন্তু ভাবো না যে শূন্য খণ্ড করা মানে কোনো খণ্ডই করবো না, না, ব্যাপারটা না। এটা কিন্তু একটা খণ্ড আছে অলরেডি, এটা কিন্তু একটা খণ্ড। 1 দ্বারা ভাগ করা মানে ওই যে একটা খণ্ড, এটাকে রিপ্রেজেন্ট করতেছে। তার 0 দ্বারা ভাগ করে বলতে বোঝাইতেছে ওকে ভ্যানিশ করে ফেলা। ব্যাপারটা বুঝতে পারছো? ও নাই হয়ে যাবে। এখন আমাকে বলো, এই মহাবিশ্বে কোনো কিছু কি ভ্যানিশ করে ফেলা সম্ভব? আমরা জানি যে শক্তি এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তর হয়। ওকে যদি আমি এখন পুরাই ফেলি, ওর 3টা ডিফারেন্ট শক্তিতে পরিণত হয়ে যাবে। ও কি কখনো ভ্যানিশ হবে? মহাবিশ্বে কোনো কিছু কখনো ভ্যানিশ হয় না। ব্যাপারটা বুঝতে পারছো? তার মানে এই জন্যই 0 দ্বারা তুমি কোনো সময় যখন কোনো কিছুকে ভাগ করো, এটা কি তুমি কোনো সংজ্ঞার মধ্যে ফেলতে পারবা? তুমি তোকে তো ভ্যানিশ করতে পারতেছো না। এই জন্যই এটাকে মূলত বলা হয় এটা হচ্ছে অসংজ্ঞায়িত। ঠিক আছে? কোনো কিছুকে যখন আমরা 0 দ্বারা ভাগ করি তখন সেটা অ্যাকচুয়ালি অসংজ্ঞায়িত আসে। এখন তোমরা আমাকে অনেকে কোশ্চেন করতে পারো, তাহলে স্যার অনেকে যে দেখি যে আমরা ইন্টারমিডিয়েটে যখন তোমরা উঠবা তখন দেখবা যে লিমিটের অঙ্কের মধ্যে আমাদের সামথিং বাই 0কে ইনফিনিটি হিসেবে কাউন্ট করে নেওয়া হয়। ঠিক আছে? এখন তাহলে এটার মানে তো ইনফিনিটি কি হয় না নাকি? হ্যাঁ, এটা মানে ইনফিনিটি হয়। এখন সেটার একটা ব্যাখ্যা আছে ডিফারেন্ট। সেই ব্যাখ্যাটা কি একটা জিনিস খেয়াল করো। এখন একটা জিনিস দেখো, তুমি যখন কি বলে একটা সংখ্যাকে সাপোজ 2 দ্বারা ভাগ করছো, ধরো আমি এখানে 5কে 2 দ্বারা ভাগ করলাম, কত আসবে? 2.5। 5কে আমি 1 দ্বারা ভাগ করলাম, আসবে কত? 5। ধরো 5কে আমি 0.5 দ্বারা ভাগ করলাম, তখন আসবে কত? এখন আমি ক্যালকুলেটার নিয়ে নিই, কারণ একটু তাড়াতাড়ি করবো। দেখো, 5কে যদি আমি 0.5 দ্বারা ভাগ করি, আসবে কত? 10। আচ্ছা, 5কে যদি আমি 0.005 দ্বারা ভাগ করি, তখন কত আসবে? 0.005, মানে হচ্ছে 1000। আচ্ছা, 5কে যদি আমি
0.000005 দ্বারা ভাগ করি, তখন কত আসে? দেখো কতগুলো শূন্য, একের পর কতগুলো শূন্য আসছে। তার মানে একটা জিনিস বুঝতে পারতেছি যে এই যে নিচের সংখ্যাটা, এই 0.005, এটা হওয়া মানে কি সংখ্যাটাকে অনেক কমতেছে না দিনকে দিন। আস্তে আস্তে দেখো 0.5 এর থেকেও ছোটো হচ্ছে 0.005, তার থেকেও ছোটো হচ্ছে 0.00005। তার মানে এটা কিন্তু সংখ্যাটা আস্তে আস্তে ছোটো হচ্ছে। এখানে এই সংখ্যাটা যতই ছোটো হচ্ছে, এখানে দেখো অ্যান্সার কিন্তু ততই বৃদ্ধি পাচ্ছে। এখন আমাকে বলো তো, ওকে এরকমভাবে ছোটো করতে করতে 0.00005 করতে 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 তুমি কত পর্যন্ত যেতে পারো? তুমি হাজার হাজার কোটি 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 জিরোর পরে কিন্তু একটা 5 আনতে পারো, তারপর কিন্তু এটাকে ভাগ করা সম্ভব। তখন কিন্তু এখানে কত অ্যান্সার দাঁড়াবে? এখানে কিন্তু এরকম হাজার হাজার কোটি কোটি শূন্য, মানে একের পরে হাজার হাজার কোটি কোটি শূন্য চলে আসবে। তার মানে একটা জিনিস বুঝতে পারতেছে, এটা লুপের মধ্যে পড়ে গেছে। এটা যত কমতেছে এটা তত বাড়তেছে। এখন এভাবে কমতে কমতে তুমি যদি একটু ইমাজিনারি সংখ্যার মধ্যে ইমাজিনারির মধ্যে চলে যাও, ইমাজিনেশনে চলে যাও, কমতে 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 সবার নিচে গিয়ে কোথায় থামা সম্ভব? সবার নিচে গিয়ে জিরোতে থামা সম্ভব, তাই না? তো এখানে এই জন্যই বলা হয় যে এটা, তার মানে এখানে তুমি যতই ইনফিনিটির মানে কমতে কমতে জিরোর দিকে যাচ্ছ, এটাতে কিন্তু ততই দেখো ইনফিনিটির দিকে ধাবিত হচ্ছে। মানে এটা ইনফিনিটি সংখ্যকের দিকে, মানে এটা যত ক্ষুদ্র করা সম্ভব। তুমি কি এখানে ক্ষুদ্র করে কখনো শেষ করতে পারবা? জিরোর পরে যদি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন যদি জিরো বসানোর পরে 5 দাও, তারপরও তো একটা মান, যদি আমরা ওরকম অত বড় স্কেল তৈরি হওয়া সম্ভব হইতো, তাহলে অত তারপর একটা মান আসতো, কিন্তু এটা তো আসে না। তো এই জন্য একটা সার্টেন টাইম পরে গিয়ে, ধরো 0.00 পরে যদি ধরো 100 না 1000টা শূন্যর পরে যদি 5 দেয় না, তখনই সেটাকে তুমি সেইটা বলা আর জিরো বলাটা সেমই বোঝায়। ব্যাপারটাকে বুঝতে পারতেছো? কারণ ওটা এতটাই ক্ষুদ্র হয়ে যায়, এতটাই ক্ষুদ্র হয়ে যায়, সেটাকে তুমি আসলে মান হিসেবে কাউন্ট না করে সেটাকে তুমি চাইলে জিরো বলতে পারো। তো এই জন্যই তখন আমাদের বলা হয় কি, যে আমরা যদি 5কে 0 দ্বারা ভাগ করি, তাহলে সেটাকে আমরা ইনফিনিটি বলতে পারি। কারণ কোনো একটা সংখ্যাকে যখন আমরা জিরো দ্বারা, এখানে এই জিরোটা আর এই জিরোর ভিতরে কিন্তু পার্থক্য আছে। এখানে কিন্তু একদম নিট জিরো, আর এই জিরোটা কিন্তু বোঝানো হচ্ছে যে তুমি যদি একটা সংখ্যাকে ভাগ করতে করতে জিরোর দিকে ধাবিত হও, তখন তুমি সেখানে গিয়ে এটা, মানে জিরোর দিকে ধাবিত হও বলতে কি, এত বড় সংখ্যা নিয়ে নিছো যে সেটাকে তুমি জিরো বলতে পারো চাইলে, তখন তুমি সেটাকে ইনফিনিটি বলতে পারো। ব্যাপারটাকে বুঝতে পারছো? তো আমরা যখন ইন্টারমিডিয়েট তোমরা যখন উঠবা, যারা সায়েন্সে পড়তেছো, ইন্টারমিডিয়েট ওঠার পর যখন ক্যালকুলাসে যাবে, তখন তুমি দেখবে যে এইরকম সামথিং বাই জিরোকে ইনফিনিটি হিসেবে ধরে কাউন্ট করা হয়। তো ব্যাপারটাকে আশা করি বুঝতে পারছো। তো এখানে অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে সামথিং বাই জিরো মানে হচ্ছে অসংজ্ঞায়িত, কিন্তু যখন আমরা অঙ্কের সাথে যখন তুমি এভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করবা, যে একটা সংখ্যাকে আমি যদি জিরোর দিকে ধাবিত হই, হ্যাঁ জিরোর দিকে ধাবিত, তখন সেটাকে কীরকমভাবে অ্যান্সার পাবো, তখন তুমি ইনফিনিটির দিকে অ্যান্সার পাবা। ব্যাপারটাকে বুঝতে পারছো? তো আশা করি এই ব্যাপারটা এখন তোমাদের ক্লিয়ার, যে কেন 5/0 মানে হচ্ছে ইনফিনিটি, আর এখানে আমরা কেন অসংজ্ঞায়িত বলি। ওকে, কারণ অসংজ্ঞায়িত বলার রিজনই হচ্ছে যে আমরা কোনো সময় কোনো সংখ্যাকে জিরো দ্বারা যদি, নিট জিরো দ্বারা যদি ভাগ করে দিই, তার মানে ওকে শূন্য খণ্ড করা বলতেছে। এখন শূন্য খণ্ড আমরা কখনো করতে পারবো না, কারণ এটাকে আমি ম্যানেজ করতে পারবো না। ওকে, অলরাইট, তো এইটা হচ্ছে আমাদের মূলত ব্যাখ্যা। তো এই ব্যাপারটা তোমরা আশা করি বুঝতে পারছো। তো এখন এই যে চার্ট, এই চার্টটা মনে রাখার জন্য আমাদের কিছু টেকনিক এখানে নিজেই এখানেই লেখা আছে। এগুলো আসলে এত ক্রেডিবিলিটির কোনো বিষয় না এটা। তো এই চার্টটা মনে রাখবা। তবে আমি যেটা বলি, যে এই চার্ট মনে রাখার জন্য অবশ্যই তোমরা সাইনেরটা মনে রাখবা। সাইনটা যদি মনে রাখতে পারো, তাহলেই, আচ্ছা তোমরা তো এই পর্যন্ত 90 ডিগ্রি পর্যন্ত ব্যাপারটা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছ। তো এখন তোমরা এই চার্টটা যদি মনে রাখতে পারো, যে এই 0, 1/2, 1/√2, √3/2, জাস্ট এই একটা চার্ট মনে রাখলেই তোমরা কিন্তু পুরো চার্ট মনে করে ফেলতে পারবা। আর আদার্স আরও কিছু সিস্টেম আছে, যেখানে দেখো আমাদের শর্টকাট ওয়ে কিছু বলা আছে, যে সাইন 0 মান 0, 30 মান 1/√2, 45 এর মান 1/2, এখানে 1/√2, √3/2, এখানে হচ্ছে 1। আর এই যে সাইনের মানটাকে তুমি যদি উল্টা করে দাও, উল্টা বলতে কি বুঝেছে, এই যে মানগুলো এই পজিশনে আছে, এই ক্রমতে আছে, এই ক্রমটা যদি উল্টা করে দাও, এই দেখো পেছনেরটাও চলে আসছে ফার্স্টে। কজের ক্ষেত্রে পেছনেরটা ফার্স্টে, তারপর দেন সেকেন্ড লাস্ট যেটা ছিল সেটা হয়ে গেছে এখানে সেকেন্ডে, এটা মাঝখানে একটা সেম আছে, এটা চলে গেছে এখানে, এটা চলে গেছে এখানে। বুঝতে পারছো? টেনের ক্ষেত্রে কী আসছে? টেন মানে কি জানি আমরা, সাইন বাই কজ। তো 0কে 1 দ্বারা ভাগ করলে 0, 1/2কে যদি √3/2 দ্বারা ভাগ করলে তাহলে 1/√3, 1/√2কে যদি 1/√2 দ্বারা ভাগ করো, দুইটা সেম কাটা চলে গিয়ে 1, √3/2কে যদি 1/2 দ্বারা ভাগ করো, 2 কাটা চলে যাবে 1। এই যে 1কে 0 দ্বারা ভাগ করলে কত আসে? অসংজ্ঞায়িত। ঠিক আছে? আবার এবার কটের সাথে ট্যানের কী সম্পর্ক? কটকে উল্টা করলে ট্যান পাই। তো এই যে মানটাকে তুমি ধরে উল্টা করে দাও, তাহলে দেখো যে অসংজ্ঞায়িত ছিল এখানে লাস্টে, এখানে চলে আসে ফার্স্টে, এখানে √3, এখানে √3, 1 1, 1/√3, 0। সেমভাবে সেক মানে কি? সেক মানে হচ্ছে কজের উল্টা। এই যে কজ ছিল এই জায়গায়, কজ 1কে যদি তুমি ব্যস্তকরণ করো, তাহলে 1/1ই আসবে আবার, এই জন্য 1। √3/2কে ব্যস্তকরণ করলে কত আসবে? 2/√3। 1/√2কে ব্যস্তকরণ করলে √2, 1/2কে ব্যস্তকরণ করলে 2, 0কে ব্যস্তকরণ করলে কত আসবে? 0-র নিচে কে থাকে? মনে 1। তো 0কে, এটাকে যদি তুমি উল্টায় দাও, তাহলে এসে পড়বে কত? 1/0।
মানে ওই যে নিচে 0 চলে আসছে, এই জন্য অসংজ্ঞায়িত। সেমভাবে তুমি কোসেকের ক্ষেত্রেও এই কাজটা করতে পারো। ওকে, আর এখন হচ্ছে গিয়ে অনেকে এটাকে মনে রাখার জন্য ওই যে চার্টটা বানায় ফেলে, অনেক সময় যে দেখা যায় যে চার্টটা বানায় দেন তোমার ইসে করে নেয় যে এই মানগুলো যদি মনে না থাকে। আর তোমরা যদি যেহেতু সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতেছো তাহলে তো অবশ্যই এই মানগুলো তোমাদের মেমোরাইজ করার দরকার নাই। আর এবার তো দেখলাম যে সাইন্টিফিকে তো অনেক ভারী ভারী ক্যালকুলেটর ইউজ করার জন্য পারমিশন দিয়ে দিছে, 9920 প্লাস, তারপর ইভেন কি সিডাব্লিউ পর্যন্ত দিয়ে দিছে, তো এটা ইএক্স, ইএস, তারপর তোমার এমএস, তারপর সিডাব্লিউ পর্যন্ত এবার পারমিশন দিয়ে দিছে। তো তোমাদের তো এখন আর মনে হয় না মান মনে রাখার দরকার আছে, ক্যালকুলেটারের মধ্যে চাপ দিবা চলে আসবে ডিরেক্ট, ঠিক আছে। তাও আসলে এটা আমি সমর্থন করি না এই জিনিসটাকে, যে কারণ এই ব্যাপারগুলো তো আসলে জেনে রাখা দরকার, বেসিক ব্যাপার সেবা। সবসময় তো তোমার পকেটে ক্যালকুলেটর থাকবে না। আচ্ছা, সবসময় বলতে কি প্র্যাকটিক্যাল লাইফে যখন তুমি কাজ করতে যাবা তখন তো সবসময় তোমার পকেটে ক্যালকুলেটর থাকবে না, তখন এই ব্যাপারগুলো প্রয়োজন হয়ে দাঁড়ায়। আচ্ছা, এটারও বিস্তর আলোচনা, তোমাদের এইসব ব্যাপারে না যাই। তো এখানে হচ্ছে গিয়ে দেখো এই জায়গায় আমরা এই চার্টটা কীভাবে তৈরি করতে পারি, কীভাবে করবা, এই যে ওরা যেই প্রসেসটা বলছে সেই প্রসেসটা বলে দিই। এখানে আমার কোনো ক্রিয়েটিভিটি নেই এই জায়গায়, এটা আমি প্রসেসটা দেখেই বলতেছি। এই জাস্ট কলমের তো কালিও শেষ। আচ্ছা, আচ্ছা, তো এখানে দেখো আমি জাস্ট 3টা করি, 0, আচ্ছা একটু বানায় রাখি। আচ্ছা, এটা হচ্ছে সাইন, কস, ট্যান, এটা হচ্ছে 0, 30, 45, 60, 90। তো ওরা এখানে কি বলছে যে তুমি এটাও তোমার মুখস্থ করার প্রয়োজন নেই, তুমি এটা একটা শর্টকাট ওয়ের মাধ্যমে বের করতে পারো। সেটা হচ্ছে কি ফার্স্টে তুমি 0, 1, 2, 3, 4 লিখবা। লেখার পরে কি করবা, এদের সবাইকে তুমি 4 দ্বারা ভাগ করে দিবা, ডিভাইড বাই 4, ডিভাইড বাই 4, ডিভাইড বাই 4, 4, 4। তারপর কি করবা, এই সংখ্যাটাকে রুট করে দিবা, তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাবা। কীভাবে, দেখো 0/4 মানে কি 0, তাই আলটিমেট অ্যান্সার কত, এটা 0। 1/4, 1কে রুট করলে আসবে 1, 4কে রুট করলে আসবে কত 1/2। এখানে √2, 2/4, 2 দ্বারা 4কে ভাগ করলে 2 আসে, তার মানে এখানে আসবে কত 1/√2। √3/4, 3-র উপর রুট অপারেট করলে √3 থাকবে, আর 4-এর উপর রুট অপারেট করলে সেটা হয়ে যাবে 2। আর এখানে যে 4/4 মানে হচ্ছে 1, এটা 1 আসবে। তারপর এটা যদি পেয়ে যাও দেন উল্টা করে বসাই দাও, এখানে 1, এই 1 আসে পড়ছে, √3/2, √3/2, এখানে আসবে 1/√2, এখানে আসবে 1/2, এখানে আসতেছে 0। তারপরে এদেরকে ভাগ করো, 0কে 1 দ্বারা ভাগ করলে 0, 1/2কে যদি √3/2 দ্বারা ভাগ করো তাহলে কত আসবে, এটা উল্টে যাবে, তার মানে √3 চলে আসবে নিচে, 1/√3, আর যে 2 কাটা চলে যাবে, এই দুইটা সেম, আশেপাশে 1। এখানে যেহেতু 1/√3 তাহলে এখানে ডেফিনেটলি √3 আসবে, এটা মনে রাখবা, ঠিক আছে। কারণ এই যে এখানে √3/2 ছিল, 1/2 উল্টে করে দিলে 2 কাটা চলে যাবে, 1কে 0 দ্বারা ভাগ করলে কত আসবে, অসংজ্ঞায়িত। তারপর এটাকে উল্টা করে দিবা, কটা এসে পড়বে। তো এইভাবে মূলত মনে রাখা যায়। আর এটা হচ্ছে তোমার এটা প্রথমটা দিয়ে আমি ব্যাখ্যা করলাম, পরেরগুলোর জন্য কজের জন্য এখানে ছিল 0, 1, 2, 3, মানে এখানে 0, 1, 2, 3, 4 দিয়েছিলাম না, কজের জন্য 4, 3, 2, 1, 0 দিতে হয়, এটাই 2 নম্বর লাইনে ব্যাখ্যা করা আছে। আর ট্যানের ক্ষেত্রে হচ্ছে গিয়া ওই যে 0, 1, 3, 9, এখানে আমরা এই 0, 1, তারপর 3, 9 বসানোর পরে সেগুলোকে 3 দ্বারা ভাগ করে রুট করলে ট্যানের মানগুলো চলে আসে। তো এইগুলো আসলে খুব বেশি এত আমরিক মানে এগুলো শেখার কোনো প্রয়োজন নেই। তোমাদের মোট কথা হচ্ছে তোমরা মূলত সাইনটাকে মনে রাখবা, সাইনটাকে মনে রাখলে দেখবা যে বাকিগুলো এমনিতেই তুমি মনে মনে ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারতেছো। আর আর সবচেয়ে বড় কথা, ক্যালকুলেটর তো তোমাদের কাছে আছে, এই ক্যালকুলেটরের মধ্যে তুমি সব মানে বের করতে পারবা। যেমন ধরো এই যে সাইন, সাপোজ আমি সাইন 60 বের করবো, সাইন 60তে প্রেস করছি চলে আসছে √3/2। বা তুমি এই ক্যালকুলেটর যদিও যারা এমএস ইউজ করো, এমএস এর ক্ষেত্রে একটু ঝামেলা, এমএস এর ক্ষেত্রে সব মান তোমার ডিরেক্ট শো করবে না সাইন 60 কত। এই যে দেখছো সাইনের ক্ষেত্রে, এই এমএস এর ক্ষেত্রে এরকম সমস্যা হয়। তো এমএস এর ক্ষেত্রে তো তুমি এগুলো পারবা না বের করতে। ইএস যারা ইউজ করো আর যারা ইসে ইউজ করো, ইএক্স ইউজ করো অথবা সিডাব্লিউ ইউজ করো, তাদের ক্ষেত্রে এগুলো সহজ। তাদেরকে এই যে যেমন ধরো এটা তো যদি আমি সাইন 60 দিই, এই যে মান চলে আসছে √3/2। ইএস আর ইএক্স প্লাস হচ্ছে সিডাব্লিউ যারা ইউজ করো তারা পারবা, এমএস এর ক্ষেত্রে আসে না, এমএস এর ক্ষেত্রে শুধুমাত্র এই যে 30, এই মানে এই সিম্পল মানগুলো আসে। ওকে, তো এই হচ্ছে বিষয়। আর হচ্ছে গিয়ে তোমার এই ক্যালকুলেটর তো সাইন বের করতে পারবা, কস বের করতে পারবা, ট্যান বের করতে পারবা, এগুলো সলিড মান দেওয়া আছে। তাহলে কি ইসে বের করবা কেমনে, কট বের করবা কেমনে, কট মানে কি 1/10। তো তুমি এই যে এই বাটনে প্রেস করো 1/10, ঠিক আছে। 10 এবার তুমি 60 দিয়ে দাও, ব্যাস এই যে চলে আসছে। এখন √3/3 কিন্তু এখানে শো করে, √3/3 মানে কি, √3/3 তুমি এই কালি দিয়ে আসলে √3, এখানে তুমি 3কে ভেঙে বলতে পারো
√3 ইন্টু √3, একটা কাটা গেলে কত থাকে 1/√3। তো ক্যালকুলেটর কিন্তু এইভাবে শো করে, তোমরা এটাকে এরকমভাবে মনে মনে ক্যালকুলেশন করে √3/3 মানে হচ্ছে 1/√3। ডান, এটা করবে। আর এখানে কেন আমাদের এই যে বইয়ের মধ্যে এইভাবে লিখছে বাট ক্যালকুলেটর কেন এখানে আসে, এটারও কিন্তু ব্যাখ্যা আছে। এটা যখন আমি তোমাদেরকে ইন ফিউচার অন্য ক্লাসে যাব তখন আমি এটা প্রয়োজন হবে, এই যে এই জিনিসের ব্যাখ্যারও প্রয়োজন হয়। যে আমরা মাঝে মাঝে অঙ্কের মধ্যে দেখা যায় কি সবার লাস্টে আমাদের এরকম মান আসে, যে ধরো 3/√2। আমরা দেখবা যে বীজগণিতের অনেক অঙ্কের মধ্যে এরকম মান আসে, আমরা এটাকে এভাবে না রেখে 3√2/2 বলি, মানে নিচে উপর নিচে √2 দ্বারা গুণ করে দেন বলি। এটা কেন বলা হয় সেটার কিন্তু ব্যাখ্যা আছে, সেটার ব্যাখ্যা আমি এখন আর দেবো না, তাহলে ক্লাস তো অলমোস্ট শেষ। এটা হচ্ছে ত্রিকোণমিতির ক্লাস, তো এখানে এটা আসলে ব্যাখ্যাটা দেওয়া উচিত হবে না। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়, আমাদের বেসিক আলোচনা এখানে শেষ। আমরা মোটামুটি এখানে 60 ডিগ্রি কোণের প্রাথমিক আলোচনা দেখলাম, মানে সূত্রের প্রমাণ দেখলাম, মানগুলো কোথা থেকে আসছে সেটা দেখলাম, 30 ডিগ্রি কোণটা দেখলাম, 45 ডিগ্রি কোণটা দেখলাম। তারপর হচ্ছে আমরা এই যে কেন 0 ডিগ্রি 90 ডিগ্রির জন্য এরকম উল্টাপাল্টা মানে 1 0 আসে প্লাস অসংখ্যায়িত আসে। পরে হচ্ছে এই চার্ট। তো এগুলো ভালো করে মুখস্থ করবা। এই চ্যাপ্টারটা খুবই ইজি একটা চ্যাপ্টার, এটা নিয়ে এত কোনো প্যারা নেওয়ার দরকারই নেই, খুবই ইজি একটা চ্যাপ্টার। আর খুব বেসিক কিছু কমন সিস্টেম মনে রাখলেই এই চ্যাপ্টারটা ইজিলি হয়ে যায়। ঠিক আছে, তো এই পর্যন্তই ক্লাস। আর হচ্ছে গিয়ে যারা দেখছো অনেক কষ্ট করে এত এত বড় একটা ভিডিও তোমরা যারা দেখছো তাদেরকে সবাইকে ধন্যবাদ। আর যারা যেহেতু এটা আমি অনলাইনে পোস্ট করতেছি, তো যারা আমার কোর্সে ভর্তি হতে আগ্রহী আছো তারা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে আমার স্ক্রিনেও শো করতেছে, প্লাস হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে প্লাস পিন কমেন্টও দিয়ে দিব। যারা অনলাইনে কোর্সে ভর্তি হতে চাও তারা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিও। আর কথা হচ্ছে কি আমি গ্রুপের লিঙ্কটিংও দিয়ে দিতেছি ডিসক্রিপশন বক্সে, সেগুলো তোমরা দেখে মানে প্রসেসটা। আমার কোর্সের ফি হচ্ছে 1020 টাকা, জেনারেল ম্যাথের জন্য, হায়ার ম্যাথের জন্য সেম, হায়ার ম্যাথের জন্য আলাদা 1020 টাকা আর কি। তো যারা যদি করতে চাও, যদি মনে হয় যে না আমার কাছ থেকে তোমরা শিখতে পারবা, কিছু বিস্তারিত জানতে পারবা, ব্যাখ্যা জানতে পারবা, কীভাবে আমরা চিন্তা করি সেগুলো জানতে পারবা, তাহলে অবশ্যই ভর্তি হতে পারো। আশা করি তোমরা ভালো কিছুই পাবা। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।